আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকের মতন আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকের মতন যেহেতু আমরা অধ্যায় 4 এবং 5 পড়েছিলাম এবং তোমাদের কমেন্টে ভরে গেছে যে অধ্যায় 3 ভাইয়া সবচেয়ে কঠিন। সো আজকে অধ্যায় 3 শুধুমাত্র সিকিউ না, আমরা অধ্যায় 3 আজকে কিন্তু এমসিকিউও পড়ব। ওকে, সিকিউ প্লাস এমসিকিউ। সো গতকালকে তোমরা যারা ক্লাস করেছিলা তোমাদেরকে ভাইয়া বলেছিলাম যে আমি রনক ভাইয়া, আমি পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। তোমরা যারা গতকালকে ক্লাস থেকে এসেছো তোমরা যারা হোমওয়ার্ক সাবমিট করেছিলা তোমাদের হোমওয়ার্কটা আজকে আমি চেক করব। ওকে, আর তোমরা যারা নতুন এসেছো অথবা গতকালকে ক্লাস থেকে এসেছো তোমরা কমেন্টে বলো তো তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটা করছো। ওয়ালাইকুম আসসালাম, দেখি সবাই জয়েন করছো। মুশফিকা ওয়ালাইকুম আসসালাম, আপু মুস্তাসিন ওয়ালাইকুম আসসালাম, শুভ অপরাহ্ন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিহা ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমন ওয়ালাইকুম আসসালাম। এই তো সবাই আস্তে আস্তে জয়েন করছো। তোমাদের অনেক বন্ধুরা হয়তো বা এখনো জানে না যে 3টার সময় আমরা ক্লাসটা শুরু করছি। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করো আর তোমরা শেয়ার দাও ক্লাসটা, তাহলে তোমাদের বন্ধুরা জানতে পারবে। ওয়ালাইকুম আসসালাম আবু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ইভা আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা কেমন আছো? আর তোমরা কে কোন জেলা থেকে? এই যে নদী চৌধুরী পাবনা থেকে আছে, মেহরাজ ঢাকা সিটি কলেজ থেকে। ঢাকা সিটি কলেজ কিন্তু আমার ভার্সিটির পাশে, তাই না? জান্নাতুল ফেরদৌস ময়মনসিংহ থেকে, আফসারা রংপুর থেকে, স্মৃতি আদাব ভাইয়া, সাদমান শেরপুর থেকে, ফরিদপুর থেকে। ওকে, সো আজকে কিন্তু ক্লাসের মধ্যে যেমন গতকালকে আমরা অনেকগুলো সিকিউ সলভ করেছিলাম, আজকে কিন্তু ক্লাসে আমরা সিকিউটা সলভ করব। কিন্তু যেহেতু আজকে এমসিকিউ সলভ করব, তোমাদের আজকে কাজ একটা কলম খাতা আর ক্যালকুলেটর নিয়ে বসা। ঠিক আছে, কলম দিয়ে তোমরা মাপবা যে আসলে তোমরা কততে কত পাচ্ছ, কতগুলো ঠিক করেছো। কারণ আজকে আমার সাথে সাথে তোমরাও এমসিকিউ সলভ করে তোমরাও দেখবে যে তোমরা কত করে পাচ্ছ। ওকে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আবু সিলেট থেকে আছে, তারপরে তানজিলা সিরাজগঞ্জ থেকে আছে মনে হয়। ডিআরএমসির দেখলাম সাদমান ডিআরএমসি থেকে আছে। ওকে, তোমরা সবাই তাহলে 3টা 4 বাজে আসো, আমরা আস্তে আস্তে পড়ার দিকে আগাই। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যাতে ওরা ঘুম থেকে উঠে ক্লাসটা করে, কারণ আজকের ক্লাসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, অধ্যায় 3 থেকে তোমরা মিনিমাম 2টা সিকিউ পাবা, মানে এটা মিনিমাম বলতেছি, মিনিমাম এখানে 20 মার্ক, আর এমসিকিউতে মিনিমাম 8 মার্ক। সো একটা চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম 28 মার্ক অ্যান্সার করতে পারবা, এবং এটা সর্বনিম্ন এখান থেকে আসলে তুমি ধরতে পারো 30 থেকে 35 অ্যান্সার করা পসিবল। বুঝছো? এই চ্যাপ্টারটা আমরা কি করব, গতকালকের মতনই আমরা এমসিকিউ সলভ করবো আজকে, কিন্তু এমসিকিউ প্রত্যেকটা আমরা বেসিক থেকে সলভ করব, যাতে তোমরা যদি এমন কেউ থাকো যে আমরা চ্যাপ্টার 3 ভয় পাই, এই ভয়টা যাতে কেটে যায়। ওকে, আসো আমরা তাহলে পড়াশোনা শুরু করি। ওকে, আর তোমরা জানো যে আমাদের এইচএসসির পরপরই তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের অ্যাডমিশন ফিজ শুরু হয়ে যাবে। এই অ্যাডমিশন ফিজের কিন্তু পুরোটা টাইম তোমরা 10 মিনিট স্কুলকে সাথে পাচ্ছ। ভার্সিটি এই ইউনিটের কোর্সটা দেখো এখানে কত কিছু আছে। শুধু এটা না, তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স বলো অথবা তোমরা বি ইউনিট সি ইউনিটের কোর্স বলো, সবই কিন্তু আমাদের জন্য কভার। তোমাদের এখন কাজ অনেক ভালো করে এইচএসসি দেওয়া, যাতে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সার্কুলারে যে কাটমার্কটা থাকে সেটা যাতে তুলতে পারো। অ্যাডমিশনের চিন্তা তোমরা যদি আমাদের সাথে থাকো তোমাদের কোনো চিন্তাই করা লাগবে না। ওকে, আসো। তাবাসসুম ফেনী থেকে আসো, এবার আমরা পড়া শুরু করি। তোমরা যেটা করবা, আমরা যখন এমসিকিউটা সলভ করব, তোমরা এই যে 1-এর এ এভাবে করে এ বি সি এভাবে করে দিবা, তাইলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে দেখো কি বলছে, 1110.11 এটা সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা কোনটি? এটা সমকক্ষ হেক্সাডেসিমালের সংখ্যা কোনটি? আমাকে উত্তর বলে দাও তো, 1-এর উত্তর কত হবে? ভাইয়া সিলেট বোর্ডে কি কমন পড়বে? দেখো ভাইয়া একটা কথা একটু আগে ভিডিওতে বলেছিলাম যে কমন না পড়লেও অমন পড়বে, কিন্তু কমন পড়বে কেন? কারণ আমরা আজকে সব টাইপের, যত টাইপের অধ্যায় 3 থেকে প্রশ্ন আসতে পারে সব টাইপের প্রশ্ন করব, যাতে তুমি যদি বেসিক বুঝে যাও তোমার জন্য কোনোই সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা তাহলে আস্তে আস্তে এটার উত্তর বলো তো, এটা কত হবে? এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কত হবে? ওকে, সো আমরা জানি হেক্সাডেসিমাল আমাদের সবচেয়ে সোজা উপায় কি রূপান্তর করার? সবচেয়ে সোজা উপায় এই যে 1110 বাইনারি সমকক্ষর
এটা ডিরেক্টলি যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যায়। সো 1110 মানে কি আমাকে বলো তো? এটা হচ্ছে 1 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 8, তার মানে কত? 6 আর 8 14। 14 কত আমাকে বলো তো? 14 কত? 15 হচ্ছে এফ, তার মানে 14 হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে ই হয়ে যাবে। ই ডট এই যে 1 1, আমার লাস্টে 1 1 আছে, তাই না? আমার লাস্টে কি আছে? আমার লাস্টে আছে 1 1। এটার সাথে আমার দুইটা শূন্য যোগ করতে হবে ডান পাশে। যদি এটা একটা ভগ্নাংশ হয়, ডেসিমালে পরে হয়, তাহলে আমার শূন্যটা যোগ করতে হবে এটার পরে। যদি আমার হচ্ছে 4 বিট বানানোর জন্য যদি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, তাহলে শূন্যগুলো যোগ করতে হবে আগে। এটা দিয়ে আমরা 4 বিট বানাতে পারবো। সো এটা কত হবে? এটা হচ্ছে 8 প্লাস 4। 8 প্লাস 4 মানে কি 12। 12 মানে কি সি, তার মানে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে বি ই সি, তাই না? এটার উত্তর হবে বি ই সি। ওয়ানের বি মুস্তাসিন বলছো, জান্নাতুল ফেরদৌস বলছো, সাদমান বলছো ওয়ানের বি, আব্দুল আজিজ বলছো ওয়ানের বি। তোমরা যারা ওয়ানের ডি বলছো, দেখো ওয়ানের ডি কি E3, তাই না? E3 কিন্তু না, আমার কিন্তু এখানে ইসি। দেখো এটা কিন্তু লাস্টেরটা 12, এটা কিন্তু লাস্টেরটা 3 না। তোমরা কিন্তু এটা মনে করো না যে ভাইয়া এটা লাস্টেরটা যেহেতু 1 1, আমি এটার আগে দুইটা শূন্য বসাই দিব না। আমি কিন্তু এটা আগে দুইটা শূন্য বসাবো না। আমি কি বললাম দেখো, দশমিকের পর আমরা কি করব? যদি আমার এখানে 1 0 থাকে, তাহলে আমার এটার পরে দুইটা শূন্য দিতে হবে। কি করতে হবে? এটার পরে দুইটা শূন্য দিতে হবে, যাতে আমি একটা হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা বানাতে পারি। এটা পরে দুইটা শূন্য দিতে হবে। কিন্তু যদি দশমিকের পরে না হয়, দশমিকের আগে এখানে থাকে ধরো 1 1, তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা শূন্যটা দিব কি আগে। ঠিক আছে, তাইলে আমরা শূন্যটা দিব কি আগে। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 এর বি হবে ই ডট সি, আশা করি। আচ্ছা, সাবিয়া বলছে উপস প্রথমটাই ভুল করলাম। প্রথমটা ভুল করা অনেক কমন, এখনো মনোযোগটা হয়তো বা আসে নাই। নেক্সটটা থেকে একদম ঠিকঠাক অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? কেমন? আসো আগে। ওকে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমি তো বললাম 17, এটা কি সংখ্যা? অক্টাল, তাই না? 17 অক্টাল। 17 অক্টালের পরের সংখ্যাটা কত বলো তো? 2 নম্বর এমসিকিউ, 17 অক্টালের পরের সংখ্যাটা কত? দেখি কে সবার আগে পারে। 17 অক্টালে পরের সংখ্যাটা কত বলো? এখনো তোমরা ওয়ানের বি বলছো। ফেসবুকে হয়তো বা একটু পরে স্ট্রিম হয়, সমস্যা নাই, আমরা একটু ওয়েট করি, বাকিরা করুক। এই যে রাজিন হচ্ছে একদম প্রপার এক্সপ্লেনেশন দিয়ে দিছে। বলো তো 2 নম্বর কত? বলো তো 17 8-এর পরের সংখ্যাটা কি? অক্টালের পরের সংখ্যাটা কি? চিন্তা করো, আমার 17, ঠিক আছে, 17-এর পরে আমি যদি ডেসিমাল, আমি যদি দশমিক চিন্তা করি, এক যোগ করলে দশমিক চিন্তা করলে আমার আসার কথা 18। কিন্তু আমার তো অক্টাল কি 8 ভিত্তিক না? অক্টালের ভিত্তি কত? 8 না? অক্টালের বেস কত? 8 না? সো 18 তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তার মানে 17 পর কি করবো? 17 পর আমি কিসে চলে যাব? 17-এর সাথে এক যোগ করলে আমি চলে যাব হচ্ছে 20-এ। তার মানে উত্তর কত হবে? উত্তর হবে ডি। 17 2 এর উত্তর হবে ডি। এই তো ভেরি গুড, তোমরা বলতে পারছো 2 এর উত্তর হবে ডি। এটা কেউই ভুল করো নাই, ভেরি গুড। সো আমরা একটা জিনিস বুঝতে পারছি না, দেখো এটা কিন্তু তোমার চট্টগ্রাম ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। আগের প্রশ্নটা দেখো, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড 17 19 দুইবার আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য রূপান্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা থেকে আরেকটার রূপান্তর। সো আমরা রূপান্তরটা একটুখানি দেখবো। আমরা যখন সৃজনশীল সলভ করবো, তখন হচ্ছে তোমাদেরকে আমি পুরো বেসিক দিয়ে শিখাই ফেলবো, ঠিক আছে? সো তোমরা যারা এখন একটু পারছো না, কোনো সমস্যা নেই, আমরা আগাইতে থাকি। আসো, a প্লাস বি প্লাস সি 16, তার মানে এটা হেক্সাডেসিমাল। এর সমতুল্য মান কোনটি? আমাকে বলছে হেক্সাডেসিমালের a প্লাস বি প্লাস সি 16 এর সমতুল্য মান কোনটি? ঠিক আছে, এটা তোমরা করতে থাকো। তার আগে তোমরা আমাকে কমেন্টে একটা জিনিস বলো তো, যে তোমরা কি ক্যালকুলেটারে এই বাইনারি সলভ করতে পারো না কিনা? ক্যালকুলেটারে রূপান্তর কারা কারা পারি না, এটা কমেন্টে বলো। p.n, ঠিক আছে, pn লিখলে আমি বুঝবো যে তোমরা ক্যালকুলেটারে এটা পারো না। এটা যদি না পেরে থাকো, ভাইয়া এখন তোমাদেরকে ক্যালকুলেটারে শিখাই দিব, ঠিক আছে? বাট ক্যালকুলেটারে শেখানোর আগে, যেহেতু এটা তোমাদের এমসিকিউতে খুবই সুবিধা হবে, কিন্তু বেসিকটা কিন্তু না জানলে সৃজনশীল অ্যান্সার করতে পারবো না, তাই না? সো তোমরা যদি ক্যালকুলেটারে যাও, ক্যালকুলেটারটা অন করো, মেনুতে যাও। এই যে তোমরা পারো না, আচ্ছা অনেকে পারো, শিলা বলছে পারি, তারপর প্রিয়া বলছে পারি না, মুনতাহা বলছে পারি না। সো আমি তোমাদের জন্য শিখাই দিই। তোমরা মেনুতে যাও, মেনুতে যাওয়ার পরে তোমরা 3-এ ক্লিক করো। 3-এ ক্লিক করলে দেখবা কি বেজ আছে, ঠিক আছে? আমি এখন EX ইউজ করতেছি, তোমাদের কিন্তু ES আছে, MS আছে, কোনোটাই কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস হচ্ছে, ভাইয়া আজকে রাতে কি করব, তোমাদেরকে ক্যালকুলেটারে রূপান্তর শিখাই দিব।
ঠিক আছে, কোন ক্যালকুলেটরের জন্য শিখিয়ে দিব? সব ক্যালকুলেটরের জন্য। এটা হচ্ছে ভাইয়ার থেকে একটা গিফট। ওকে, তোমরা যারা বলতেছো যে ভাইয়া EX নাই বা ES নাই, সমস্যা নাই, ভাইয়ার কাছে তোমরা যদি হচ্ছে তোমরা 26-এর গ্রুপে যদি থাকতা, ভাইয়া একবার সব ক্যালকুলেটর নিয়ে বসে সবাইকে প্রত্যেকটা ক্যালকুলেটর সলভ করে দিয়েছিলাম যে কিভাবে রূপান্তর করা লাগে। ভাইয়া তোমাদের জন্য একটা ভিডিও দিয়ে দিব আজকে রাতে, ঠিক আছে? আজকে রাতে তোমাদের HSC 25 অল স্টার স্টুডেন্টস গ্রুপে। সো তোমরা যদি দেখো যে এখানে তোমরা হয়তো বা ক্যামেরার জন্য দেখতে পাচ্ছ না, আমি যদি মেনুতে গিয়ে 3-তে ক্লিক করি, বেজ এনে যাই, বেজ এনে যাওয়ার পরে আমার এখানে অপশন থাকে কি ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি আর অক্টাল। কিসের উপর দেখো? এক্স স্কোয়ার, x⁻0, লগ আর লন। ঠিক আছে, সো এখানে যদি ধরো তুমি হেক্সে ক্লিক করলা, হেক্সাডেসিমালে এ লিখো, এরপর তুমি যদি ওটা ডেসিমালে চলে যাও, কত আসবে? 10। ঠিক আছে, এই যে অনেকে বলছে দেখছিলাম ভিডিওটা, যারা দেখো নাই তোমাদের জন্য আমি আবার করে ফেলবো, সমস্যা নেই। কিন্তু আমরা এখন ক্যালকুলেটারে থাকবো না, আমরা হচ্ছে শিখবো। আমরা শেখার সময় শিখবো, শর্টকাটের সময় শর্টকাট অ্যাপ্লাই করবো। A + B + C। আচ্ছা, এটার অনেকগুলো রাস্তা থাকতে পারে, এই ম্যাথটা সলভ করার অনেকগুলো ওয়ে থাকতে পারে। সবচেয়ে সোজার ওয়েটা কি জানো? এই A + B + C আমরা যদি এটার দশমিক সংখ্যাগুলোকে যোগ করি, এটা কত? 10, এটা কত? 11, এটা কত? 12। দশমিক সংখ্যা 3টা যোগ করলে কত আসে? 33। ঠিক আছে, 33, 10। এবার আমরা একটুখানি অপশনটা দেখি, 33, 8। আমার অ্যান্সার কত? আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 33, 10। তার মানে 33, 8 হবে না, এটা কাটা, তাই না? 33, 8 কাটা। ঠিক আছে, এরপরে ABC 16, A × B × C 16, তারপর বলছে কি C × B × A 16। ঠিক আছে, আর আরেকটা কি? এটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা একটু 33-এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখি। এটা বাইনারি রিপ্রেজেন্টেশনটা দুইভাবে দেখতে পারি, আমরা ভাগ দিয়ে দিয়ে দেখতে পারি, যেটা অনেক কষ্ট হয়ে যায়। সো আমি ক্যালকুলেটরে ডিরেক্টলি করে ফেলি। আমি যদি ডেসিমালে যাই, 33 ডেসিমাল দিই, বাইনারিতে কত আসে? 1000001। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি সমকক্ষ। এবং তোমরা হচ্ছে অ্যান্সার শিটে দেখো, এটা বাইনারি সমকক্ষ কিন্তু মিলে গেছে, তাই না? আবার ধরো আমার বাইনারি সমকক্ষটা মিললো না, তোমরা ভগ্নাংশে ডেসিমালে গেছো 33। আমরা যদি এটাকে আবার হেক্সাডেসিমালে যাই, দেখো হেক্সাডেসিমালে আসে কত? 33 আসে 21। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে এটাও হবে না, এটাও হবে না, যেহেতু আমার হেক্সাডেসিমালে আসবে 21। তার মানে এটা হচ্ছে অক্টালের 33, এটার ABC 16, এই তিনটা সব কাটা। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 4-এর উত্তর হবে B। তোমরা হচ্ছে অনেকে আমার আগে বলে ফেলছো, ভেরি গুড, যারা আগে বলে ফেলছো ভেরি গুড, বাট আমি হচ্ছে সবার জন্য, যাতে কারো কোনো কনফিউশন না থাকে, সবগুলা ম্যাথ খুবই ঠান্ডা মাথায় করাই দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা দেরি করে জয়েন করছো, আমরা এতক্ষণ পর্যন্ত 3টা MCQ সলভ করছি, বেশি কিছু লস করো নাই, স্লাইডগুলো তোমরা পেয়ে যাবো, সো কোনো সমস্যা নেই, আসো আগে। ওকে, ক্লাসে একজন শিক্ষক হচ্ছে 1011.11 আর 1101.10 এর যোগফল নির্ণয় করছে। যোগফল নির্ণয় করতে বললেন, একজন শিক্ষার্থী এটা বের করলেন, সে কত বেশি লিখলো। এটা কিন্তু অনেক বড় একটা, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, বাট এটা শর্টকাটে করা সম্ভব। অনেক বড়, কিন্তু এটা শর্টকাটে করা সম্ভব। সো আমরা কি করব? আমরা যদি এই দুটাকে যোগ করি, দেখো কি পাই? 1 1 1, তারপর হচ্ছে 1 1 0 0 0 1। ঠিক আছে, আমার কত আসছে? 11011.11। তাহলে আমি যদি এটার সাথে শুধুমাত্র চিন্তা করি যে আমি প্রত্যেকটা অপশন টেস্ট করবো, ঠিক আছে, আমি যদি এটা যোগ করি, দেখো যোগ করলে আমার কত আসে? 1 1 1 1 0 1 1। ঠিক আছে, আমার কিন্তু এটা যোগ করলেই চলে আসতেছে। সো এখানে কিন্তু আমরা অপশন টেস্ট করব। এই জায়গাটাতে তুমি যদি মনে করো যে আমি ভাগ করে করব, বিয়োগ করে করব, অনেক সময় লেগে যাবে। এখানে যদি এটা না মিলে এটা করবা, আমার অপশন টেস্ট করে অ্যান্সারটা 1 চলে আসছে, অপশন টেস্ট করে অ্যান্সারটা A চলে আসছে। তাহলে সবসময় প্রশ্ন থেকে ঘাবড়ায় যাওয়ার কিছুই নাই, আমার অপশন টেস্ট করলে আইসিটিতে অনেক সময় অনেক সোজা হয়ে যেতে পারে। সেটা উত্তর কত হবে? এটা উত্তর হবে A, রাইট? দেখছো, মনে হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন, মনে হচ্ছে অনেক ভয় পাওয়ার মতো প্রশ্ন, কিন্তু আসলে কিন্তু প্রশ্নটা এত কঠিন না যতটা আমরা নিজেরা প্রশ্নকে বানাই। বুঝতে পারছি? ঠিক আছে, আসো আমরা একটু আগে। আচ্ছা, 78 ডেসিমালের BCD মান কত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার BCD মান
আর বাইনারি মান কিন্তু সেম না। কেন সেম না ভাইয়া? বিসিডি মান আর বাইনারি মান কেন সেম না? বিসিডি মানে কি? বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, বাইনারি কোডের ডেসিমাল মানে কি? আমার ডেসিমাল সংখ্যা কি 0 থেকে 9 না? এই 0 থেকে 9 এটাকে যদি আমি বাইনারিতে নিই তাহলে আমি বিসিডি কোড পাই। কি বলছি? এটা যদি আমি 0 থেকে 9 কে বাইনারিতে নিই তাহলে আমরা হচ্ছে বিসিডি কোড পাই। আচ্ছা, এখন আমার কাছে দেওয়া আছে কি 78 এর বিসিডি মান কত। আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি দেখব কত আসে। আমি ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে যদি করি, 78 এর বাইনারি মান আসে হচ্ছে 1001110। ঠিক আছে, এটা বাইনারি মান, এটা কিন্তু বিসিডি কোড না। বিসিডি কোড মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা, বিসিডি কোড মানে হচ্ছে 78 এর প্রত্যেকটা সংখ্যাকে, একটা আছে 7 একটা আছে 8, এটাকে আমার বাইনারি কোডের ডেসিমাল 4 বিটের বাইনারিতে কনভার্ট করতে হবে। 4 বিটের বাইনারিতে আমার কনভার্ট করতে হবে। সো 8কে কনভার্ট করলে কি আসে 1000, 7কে কনভার্ট করলে কি আসে 0111। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট নর্মাল বাইনারি কনভার্সন, তাই না? তাহলে আমার উত্তর কত হবে 01111000। এটা হবে আমার উত্তর। ঠিক আছে, এটা 0 লিখছি, এটা হবে আমার উত্তর। তাহলে আমার কোনটার সাথে মিলছে? তাহলে আমার উত্তরটা হবে বি, তাই না? তাহলে আমার 16 উত্তরটা হবে বি। দেখি তোমরা কি বলছো। তোমরা বলতেছো বেশিরভাগই বি বলতেছো, ভেরি গুড। কারো কি এমন মনে হয়েছে যে আমরা জানি কত করলাম? কারো কি এমন মনে হয়েছে যে এটা হচ্ছে তোমার এ হবে? কারো কি মনে হচ্ছে যে এটা এ হবে, তাই না? এটা হচ্ছে কত হবে? এটা হচ্ছে বি হবে। ভেরি গুড, তোমরা তো দেখি সবই পারো। আসো আমরা তাইলে একটু আগে, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত? আমরা এখন একটা খুব মজার শর্টকাট শিখবো এমসিকিউর জন্য। ঠিক আছে, আমরা এখন একটা খুব মজার এমসিকিউ শর্টকাট শিখব। ওকে, প্রথমে আমরা 12 বাইনারিটা বের করি। 12 বাইনারি করলে কি হবে? 1100। ওকে, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত? 8 আর 4 12। ঠিক আছে, সো 12 বাইনারি সংখ্যা আমি যদি 8 বিটে লিখি তাহলে আমার এখানে 4টা 0 আরো যোগ করতে হবে, 0 0 0 0। ঠিক আছে, যেহেতু এটা 8 বিটে করো তাহলে আমার এখানে আরো 4টা 0 যোগ করতে হবে। এখন কথাটা হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট কিভাবে করি? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তাই না? প্রথমে হচ্ছে এই 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটার সাথে 1 যোগ করি, এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট, তাই না? 1 + 1 কত? 0, ক্যারি 1, 1 + 1 কত? 0, ক্যারি 1, 0 + 1 কত? 1, তারপর 0 1 1 1 1। তাহলে এই হিসাবে আমার উত্তর কত আসা উচিত? আমার উত্তর আসা উচিত হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন টুস কমপ্লিমেন্ট কিভাবে করব? ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তার সাথে 1 যোগ করব, একের পরিপূরক বের করে তার সাথে 1 যোগ করব। কিন্তু আমি যদি আরো ইজিলি করতে চাই, 12 কত বলছিলাম? 0 0 0 0 1 1 0 0, তাই না? আমি যদি আরো সোজাভাবে করতে চাই, কিভাবে করবো জানো? আমরা ডান দিক থেকে আসবো, আমরা ডান দিক থেকে সেই পর্যন্ত আসবো যে পর্যন্ত আমরা প্রথম 1টা পাবো না। দেখো, ডানের প্রথম সংখ্যাটা কি 0, এটা তো 1 না, তার মানে চলে আসবো। এরপরের সংখ্যাটা কি 0, এটা তো 1 না, চলে আসবো। এরপরের সংখ্যাটা কি 1। এই যে প্রথম 1টা পেয়ে গেছি না, এই প্রথম 1-এর ডান পাশে যা আছে, 1টা সহ এটা ডান পাশে যা আছে আমরা এটাকে আনচেঞ্জ রাখবো। 1টা সহ ডান পাশে যা আছে আমরা এটাকে কোনো চেঞ্জ করবো না। তাহলে কত হবে? 1 0 0। ঠিক আছে, এরপরে এই যে প্রথম 1টার পরে, প্রথম 1 পর্যন্ত এই পর্যন্ত কাজ শেষ। এটার পরে বামে যা আছে, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। তার মানে দেখো এটার উত্তর কিন্তু দুটারই সেমই আসছে, দুটারই কিন্তু উত্তর সেমই আসছে, 30 উত্তর ডি, তাই না? কিন্তু আমার কি একবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে আমার কি হচ্ছে 1 যোগ করা লাগছে? এই যে অনেকে বলছে এই নিনজা টেকনিক হচ্ছে 26-এর ক্লাসে শিখেছিলেন। হ্যাঁ, এই নিনজা টেকনিক 26-এর ক্লাসে শিখাইছি। এটা এমসিকিউর জন্য খুবই সোজা একটা ওয়ে। আমার কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে এক যোগ করা লাগবে না, এত সময় আমার কাছে এমসিকিউতে নাই। এমসিকিউতে 25টার জন্য সময় কতক্ষণ পাবা? 1 মিনিট করে। 1 মিনিট করে কিন্তু সময় পাবা না। কেন? কারণ আমার গেটের প্রবলেমগুলো অনেক সময় লাগবে, তাই না? সো আমার কিন্তু এটা শুধুমাত্র এই ডান পাশে প্রথম একটার পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করব না, এরপর 1 থাকলে 0, 0 থাকলে 1 ইনভার্ট করে দিব, তাহলে কিন্তু আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কারা কারা বুঝো না একটু বলো তো, তোমাদেরকে আরেকবার বুঝাই দিই।
আচ্ছা, সো আমার 12 কি বলছিলাম, 12 0 0 0 0 1 0, সরি 1 1 0 0 1 1 0 0। সো আমি বললাম যে আমার প্রথম ডানটা কখন আসছে, আমার প্রথম 1 আসছে এই যে এই জায়গায়, তাই না? প্রথম 1 আসছে আমার 3 নাম্বার বিটে। এই 3 নাম্বার বিটের আগ পর্যন্ত যা আছে তাই থাকবে, 3 নাম্বার বিটের আগ পর্যন্ত যা আছে তাই থাকবে। সো কি আছে, 1 0 0 আছে, তাই না? প্রথম 1টা পর্যন্ত যা আছে তাই থাকবে। কি আছে, 1 0 0 1 0 0 থাকবে। এরপরে এটার বাম পাশ থেকে 1-এর জায়গায় 1 থাকলে 0 বসাবো, 0 থাকলে 1 বসাবো, 0 আছে 1 বসাবো, 0 আছে 1 বসাবো, 0 আছে 1 বসাবো, শেষ। এটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট, তাই না? সো এখন তোমরা যারা যারা ক্লিয়ার কমেন্টে একটুখানি লিখো যে তোমরা ক্লিয়ার, যারা যারা ক্লিয়ার একটু কমেন্টে লেখো যে ক্লিয়ার, ঠিক আছে? ওকে, জাস্ট বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা শর্টকাট। আর এই একটা এমসিকিউ আসবেই, এটা মোটামুটি যেই বোর্ডেই বলো আসবে। ওকে, এই টুস কমপ্লিমেন্ট এত পপুলার, এটা আসবেই, ঠিক আছে। আসো আমরা আগে, নিচের কোনটি 16 বিটের কোড? অ্যাসকি, বিসিডি, ইবিসিডিআইসি নাকি ইউনিকোড? বলো তো 16 বিটের কোড কোনটা, নিচের কোনটা 16 বিটের কোড? বলো তো, আমার 32 নাম্বার অ্যান্সার কত, নিচের কোনটা 16 বিটের কোড? বল, 16 বিটের কোড কোনটা? অ্যাসকি, বিসিডি, ইবিসিডিআইসি নাকি ইউনিকোড? বলো। ওকে, তোমরা এখন আগেরটা ক্লিয়ার বলছো, বলো দেখি নিচে কোনটা 16 বিটের কোড। দেখো, ইউনিকোড 16 বিটের কোড, তাই না? বিসিডি 4 বিটের কোড, অ্যাসকির অ্যাকচুয়ালি 7 বিট হতে পারে, 8 বিট হতে পারে, আমরা জানি, তাই না? ইবিসিডিআইসি 8 বিট, তাহলে কত অ্যান্সার, কত অ্যান্সার? ডি, অ্যান্সার হচ্ছে ইউনিকোড, তাই না? দেখো, অ্যাসকি হচ্ছে 8 বিটের কোড। আসলে অ্যাসকি 7 নামে একটা জিনিস এক্সিস্ট করে, অ্যাসকি 7 নামে একটা জিনিস এক্সিস্ট করে, তাই আসলে এটা 7 হতে পারে। ওকে, 7 বা 8 সমস্যা নেই, বাট আমরা ইউজুয়ালি আমরা সাধারণত কি ইউজ করি, আমরা 8টা ইউজ করি। ওকে, বিসিডি 4 বিটের, ইবিসিডিআইসি 8 বিটের, ইউনিকোড 16 বিটের, তার মানে অ্যান্সার কত? ইউনিকোড, ঠিক আছে। এটা থেকে আরেকটা নতুন প্রশ্ন করতে পারে না যে আমি ইউনিকোডে কতগুলো কোড করতে পারি, অথবা আমি অ্যাসকিতে কতগুলো কোড করতে পারি? দেখো, আমার যত বিটের কোড, যত বিটের কোড, যত বিটের কোড, আমার ইউনিক সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n। আমার ইউনিক কোডের সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n। তাহলে আমি যদি তোমাকে বলি ইউনিকোডে আমি টোটাল কয়টা কোড করতে পারবো, আমি 2 টু দি পাওয়ার 16টা কোড করতে পারবো, তার মানে 65,536। ওকে, এটা হচ্ছে আমি কতগুলো ইউনিক কোড পাচ্ছি, ঠিক আছে। এটাও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তোমাদেরকে, শুধু কোড মুখস্থ করতে না দিয়ে বলতে পারে কতগুলো ইউনিক কোড পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার n হবে অ্যান্সার। ওকে, আসো, 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? 5 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি বলো তো? ডিকোডার কি জিনিস? ডিকোডার হচ্ছে আমার যদি এনকোডার, তোমরা জানো এনকোডার কি করে? এনকোডার হচ্ছে আমার অনেকগুলো ইনপুট নিয়ে, 8টা ইনপুট নিয়ে, মানে 8 to 3 এনকোডার যদি চিন্তা করো, অনেকগুলো ইনপুট নিয়ে সেটা বাইনারি কনভার্সন করে ডিকোড করে, ঠিক আছে। তার মানে আমার 8টা ইনপুট নিয়ে যে কোনো একটা 1 থাকতে পারে, সেটা একটা বাইনারি কনভার্সন করে, এটা হচ্ছে এনকোডারের কাজ। ডিকোডারের কাজটা ঠিক উল্টা, ডিকোডার একটা ইনপুট নিবে, একটা ইনপুট নিয়ে সেটাকে 8টা লাইনে বা 4টা লাইনে এভাবে করে ভাগ করে ফেলতে পারবে, তাই না? সো আমি যদি বলি যে আমার 5 ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট লাইন কয়টি, আমার 2 টু দি পাওয়ার nটা হচ্ছে আউটপুট লাইন, যেখানে nটা হচ্ছে ইনপুট লাইন। ওকে, তাহলে 5টা ইনপুট, n হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট লাইন কত হবে? 2 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে সি। দেখি তোমরা কারা পারছো 41 এর সি। তোমরা কি এখন বুঝতে পারছো কেন 41 এর সি হবে? সেম প্রশ্নটা যদি আমি উল্টাই করি, ধরো সেম প্রশ্নটাই তোমাদেরকে আমি উল্টাই করলাম, পরে বলবে যে ভাইয়া ডিকোডার পড়াইছেন, এনকোডার পড়ান নাই। সেম প্রশ্নটাই যদি করি যে ধরো 64টা আমার এনকোডারে 64টা ইনপুট লাইন আছে, আউটপুট লাইন কত হবে? আউটপুট লাইন কত হবে আমি জানি, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কি 64, তাহলে আউটপুট লাইন n ইজ ইকুয়ালস টু হবে 6। ওকে, এনকোডারের জন্য যেই লজিকটা, ডিকোডারের জন্য লজিকটা একটু ডিফারেন্ট। আচ্ছা, সুমাইয়া বলছে একটু স্লো পড়াইতে, সবাই মোটামুটি বুঝছে দেখেই হয়তো বা আমি একটু ফাস্ট পড়াচ্ছি, বাট কোনো স্পেসিফিক জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, কারণ আমি কিন্তু কমেন্টে রেগুলারলি পড়ছি। ওকে, সো তোমরা বলছো 41 এ সি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এনকোডার ডিকোডার মোটামুটি ক্লিয়ার। বলো, আসলে এনকোডার ডিকোডার থেকে এমসিকিউতে এই প্রশ্নটাই থাকবে যে আমার ইনপুট লাইন এতটি হলে আউটপুট লাইন কত, অথবা আউটপুট লাইন এতটি হলে ইনপুট লাইন কত।
ঠিক আছে, মনে রাখবা এনকোডারের ইনপুট লাইন আর তোমার ডিকোডারের আউটপুট লাইন হচ্ছে সেম। ওকে, 6টা, ভেরি গুড। ওকে, তাহলে আসো আমরা আগাই। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আমাকে বলতে হবে, আমি যদি এটা আঁকি আমাকে বলতে হবে এই গেট দুইটার নাম কি। এখানে একটা গেট আছে, ওকে, এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা হচ্ছে গেট নাম্বার 1। এখানে আরেকটা গেট আছে, এটা হচ্ছে গেট নাম্বার 2। আমাকে বলতে হবে গেট নাম্বার 1 এর নাম কি আর গেট নাম্বার 2 এর নাম কি। আমরা কিন্তু বলছি যে আমরা শুধুমাত্র আজকে সলভ করায় চলে যাব না, আমরা বেসিক শেষ করে সলভ করায় যাব, যাতে এখানে এইরকম যত প্রশ্ন আসবে সব যাতে অ্যান্সার করতে পারো, তাই না? সো এটা যদি গেট 1 হয়, এটা যদি গেট 2 হয়, গেট 1 আর গেট 2 নাম কি? গেট 1 হচ্ছে নট গেট, তাই না? আর গেট 2 হচ্ছে কি অর গেট। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এই ছবিটাতে এটা হচ্ছে এ, এর সাথে নট গেট করলে আমরা কি পাই? এ নট। আর এখান থেকে তো এ লাইন যাচ্ছে, তাহলে আমরা কি পাই? এ। আচ্ছা, এ আর এ নটকে অর করলে এফ এর ভ্যালু কত হবে? এফ ইজ ইকুয়ালস টু হবে এ প্লাস এ নট। এফ এর ভ্যালু কত হবে? এ প্লাস এ নট। এখন আমরা একটা মৌলিক সূত্র জানি না যে এ প্লাস এ নটের মান কত? এ প্লাস এ নটের মান কত? এ প্লাস এ নটের মান হচ্ছে 1। এই যে গেট 1, আচ্ছা কে জানে বলো গেট 1 অর গেট 2 নট না? দেখো আমি ছবিতে কিন্তু গেট 1টা নট আঁকছি, উপরেরটাকে কিন্তু গেট 2 দিয়েছি, তাই না? গেট 1 নট, গেট 2 অর, ভেরি গুড। ওকে, ভেরি গুড। তাহলে এ প্লাস এ নট এটা একটা মৌলিক সূত্র না? এ প্লাস এ নটের মান এ, সরি এ প্লাস এ নটের মান 1, এটা তো একটা মৌলিক সূত্র, তাই না? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে A1। ওকে, সেটা খুবই সোজা, তোমরা পারবা। কিন্তু গেট দেখলে কেন জানি স্টুডেন্টরা এমসিকিউতে ভয় পেয়ে যাও। আমার কথা হচ্ছে আইসিটিতে ভয় পাওয়া যাবেই না, আইসিটি প্রশ্ন খুবই সোজা আসবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাইলেই হারাই যাবা। ঠিক আছে, আসো 46 এর, ভেরি গুড, ভেরি গুড। আজকে তোমরা সবই পারছো, ভেরি গুড। y ইকুয়ালস টু এ বার, y ইকুয়ালস টু দেখো এ বার অ্যান্ড বি অর সি। এ বার অ্যান্ড বি অর সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট? আমাকে কিন্তু বলে নেই মোট কয়টি গেট লাগবে, আমাকে বলেছে মোট কয়টি মৌলিক গেট লাগবে। বলো তো মৌলিক গেট কি কি? বলো তো আমাদের মৌলিক গেট কি কি? মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে আমাদের 3টা, তাই না? মৌলিক গেট হচ্ছে 3টা, অ্যান্ড, অর, আর হচ্ছে নট। সো আমাকে বলছে মোট কয়টা মৌলিক গেট লাগবে। ঠিক আছে, খুবই সোজা, এটা একটু করে ফেলো তো। এটা তোমরা আগে উত্তর দিবে, এরপর আমরা অ্যান্সার। 47 তোমরা বলছো বি, 47 তোমরা বলছো বি, এটা কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তুমিও ভয় পেয়েছো না? সুমন ভয় পাওয়া যাবে না, ইনশাল্লাহ ভয় পাবা না। আমি কিন্তু তোমাদেরকে আরও ক্লাস নিয়ে আরও ক্লিয়ার করে দিব জিনিসগুলো, কোনো সমস্যা নেই। ওকে, এ দেখো আমার হচ্ছে মৌলিক গেট কী কী লাগবে। প্রথমে আমি চিন্তা করতে পারি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, প্রথমে আমার এ কে নট করা লাগবে, তাই না? এ নট, এ নট আর বি এই দুটাকে আমি এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করব। এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করলে কি পাবো? এ নট এন্ড বি। এখন এই দুটাকে যদি আমি অর গেটের মধ্যে দিয়ে পাস করি, এই দুটাকে যদি আমি অর গেটের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমরা এফ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমার কয়টা গেট লাগছে দেখো, গেট কয়টা লাগছে? একটা নট গেট, একটা এন্ড গেট, একটা অর গেট, 3টাই মৌলিক গেট। তার মানে আমার উত্তর হবে বি, উত্তর হবে 3। ভেরি গুড। ওকে, আসো, ওকে, উত্তর সি এখানে দেওয়া আছে। আচ্ছা, সার্বজনীন গেট কোনটি? আমরা একটু আগে বললাম কি মৌলিক গেট কয়টা? আমরা আগে বললাম মৌলিক গেট 3টা, তাই না? আমরা গেটের প্রকারভেদটা একটু বলি। মৌলিক গেট 3টা, ঠিক আছে। আমাদের আরেকটা জিনিস আছে, এটাকে আমরা বলি কি সর্বজনীন গেট। ওকে, সর্বজনীন অথবা কি ইউনিভার্সাল গেট, অথবা কি ইউনিভার্সাল গেট। ঠিক আছে, সর্বজনীন গেট কি কি? সর্বজনীন গেট হচ্ছে আমার ন্যান্ড আর হচ্ছে নর। ওকে, আমার আরেক টাইপের গেট আছে, আরেক টাইপের গেটকে আমরা বলি কি এক্সক্লুসিভ গেট। কি বলি? এক্সক্লুসিভ গেট। এটা কি কি? এটা 2 টাইপের, একটা হচ্ছে এক্স অর, আরেকটা হচ্ছে কি এক্স নর। আচ্ছা, আমার সর্বজনীন গেট হচ্ছে ইউনিভার্সাল গেট, সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর, আর এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্স অর আর এক্স নর, তাই না? এখানে দেখো গেটের আমার 3 ভাগ দেওয়া আছে, অ্যান্ড অর নট,
ন্যান্ড নর আর এক্সর এক্স নর। ঠিক আছে, আসো তাহলে আমার উত্তর কি ছিল, সর্বজনীন গেট কোনটি? সর্বজনীন গেট হচ্ছে ন্যান্ড, তাই না? অ্যান্ড হচ্ছে মৌলিক গেট, এক্সর হচ্ছে এক্সক্লুসিভ, এক্স নট হচ্ছে এক্সক্লুসিভ। তার মানে আমার উত্তর কি হবে? উত্তর হবে বি ন্যান্ড। ভেরি গুড, ওকে আসো সোজা। আচ্ছা, চিত্রের নিচের চিত্রানুসারে এফ এর মান নিচের কোনটি? চিত্রানুসারে এফ এর মান নিচের কোনটি? আসো আমরা আস্তে আস্তে করি, আমরা আস্তে আস্তে করি। দেখো এ আছে একটা, বি আছে একটা, ওকে এ আছে একটা, বি আছে একটা, ওকে। সো একে আমি একবার নোট করলাম, এই নটটার সাথে এন্ড গেল, এই এন্ডটা গেল হচ্ছে বির সাথে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এ নট এন্ড বি। আচ্ছা, আবার আরেকটা এখানে দেখো বি নট যাচ্ছে, বি নটের সাথে এন্ড কি হচ্ছে? বি নটের সাথে এন্ড হচ্ছে এ, তার মানে এটা কি হচ্ছে? এ বি নট, ওকে। এই দুটাকে আমি অর করছি, এই দুটাকে আমি অর করছি, অর করলে আমার কি আসবে? এই দুটাকে যদি আমি অর করি আমার কি আসবে? এ নট বি অর এ বি নট, তাই না? এ নট বি অর এ বি নট। আমরা জানি এটা কোন গেটের সূত্র? এ নট বি আর এ বি নট কোন গেটের সূত্র বলো তো? এটা হচ্ছে এক্সর গেটের সূত্র, তাই না? এ এক্সর বি। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে বি। 59 এর উত্তর কত হবে? 59 এর উত্তর হবে বি। আনিকা বলছে বি, জান্নাত বলছে বি, লাবণী বলছে বি, মালিহা বলছে সি। সি কেন হবে? সি তো এক্স নট, তাই না? এক্স নট গেটের ইকুয়েশন কি? এক্স নট গেটের ইকুয়েশন হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। আমরা যদি দেখি, দেখো এই এ নোটের সাথে বি যাচ্ছে, এ নোটের সাথে বি যাচ্ছে, বি নোটের সাথে এ যাচ্ছে, তার মানে এ নট বি প্লাস এ বি নট, বা এ বার বি প্লাস এ বি নট, তাই না? তাহলে 59 উত্তর হবে বি। সি হবে না, তাই না? সি কখন হতো? সি হয়তো যদি এ বি প্লাস এ বার বি বার হয়। সি হয়তো কখন? যখন এ বি প্লাস এ বার বি বার হয়। ঠিক আছে, আসো আমরা আগে নিচের চিত্রানুসারে এফ এর মান, আচ্ছা এই তো এটা তো বললামই। আচ্ছা, নিচের লজিক সার্কিট, এখানে অ্যান্সারটা চলে আসে কোনো কারণে, ঠিক আছে? এটা হচ্ছে যে এ তোমার এ এক্স নট এর গেট, এ এক্স নট বি এর গেট, ঠিক আছে? এটা হচ্ছে এ এক্স নট বি এর গেট। তোমরা যারা বলছো যে সিকিউ পারো না, সিকিউ কিন্তু আমরা পড়াবো, ঠিক আছে? সিকিউ বেশি দূরে নেই, আমরা এমসিকিউটা শেষ করেই সিকিউ এ চলে যাব। আচ্ছা, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 101 নাম্বার প্রশ্ন উত্তর দাও। সো আমাকে বলছি কি, এ বি দেওয়া আছে, এ বিটা কোন গেটের মধ্যে দিয়ে যাচ্ছে? এটা কোন গেট? এটা হচ্ছে নর গেট। ভাইয়া নর গেট কেমনে বুঝলাম? এটা তো অর গেটের মতন লাগছে। এই যে দেখো এখানে একটা বাবল আছে না, এটা একটা গোল চিহ্ন আছে না, এর জন্য এটা কি নর গেট, ঠিক আছে? সো এই নর গেটটা এ আর বি নর করলে আমি কি পাবো? এ অর বি নট। এ আর বি নর করলে আমরা এটা পাবো, তাই না? এরপর এটাকেই আমি আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, এটাকে আমি কি করছি? আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তার মানে কি হবে? এ প্লাস বি, আবার এটারই একটা ক্লোন পাঠাচ্ছি এ প্লাস বি, এই পুরাটাকে নট করছি, তার মানে আমার আউটপুট কত হবে? আমার আউটপুট হবে কি? এ প্লাস বি, ওকে। তাহলে আমাকে বলছে ওয়াই এর মান 1 হবে যদি অর এর গেট, তার মানে যে কোনো একটা 1 হইলে 1, তার মানে উত্তর কত হবে? 1 আর 3। উত্তর কত হবে? 1 আর 3। আমাকে একটু বলো তো, তোমরা কেউ এমন আছো যে এটা বুঝো নাই? 101 এর বি, এটা কি কেউ আছো যে বুঝো নাই? বলো দেখি, একটু বলো দেখি কেউ কে আছো যে বুঝো নাই? 101 এর বি, 101 এর বি তোমাদের যদি এই পর্যন্ত বুঝে থাকো, সবগুলো বুঝে থাকো, তাহলে একটুখানি ক্লিয়ার লেখো। এই পর্যন্ত বুঝে থাকলে, সবগুলা বুঝে থাকলে একটু ক্লিয়ার লেখো। 101 এ যদি সমস্যা হয় বলো, আমি আবার করাই দিচ্ছি। আচ্ছা, তোমরা তো সবাই মোটামুটি পারছো 101 এর বি, ভেরি গুড। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা অনেক স্মার্ট, এর জন্য ওরা হচ্ছে আমার সলভ করানোর আগেই ভাইয়া এই যে উত্তর। আচ্ছা ভাইয়া, সিকিউ এর কিভাবে এক্সর গেটটাকে এক্স নর গেটে বাস্তবায়ন করে? হ্যাঁ, এটা আছে, এটা আমরা একটু পর করবো, ঠিক আছে? ওকে, আমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সাল গেট বাস্তবায়ন করবো। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তোমার ফাতেমা বলছে 101টা বুঝিনি। আমরা এটার আউটপুট চিন্তা করি, এটা হচ্ছে একটা নর গেট, তাই না? এ অর বি নট, ওকে। এখানে দেখো শর্ট সার্কিট করা, শর্ট সার্কিট করা মানে কি? ওয়াইয়ের আউটপুট কত হবে? ওয়াইয়ের আউটপুট হবে এ অর বি নট প্লাস, যেহেতু এক্স নট, এ প্লাস বি নট, এটার উপর হোল বার। এখন এটাকে এক্স চিন্তা করো, এটাকে এক্স চিন্তা করো। আমরা জানি না যে এক্স প্লাস এক্স ইকোয়ালস টু কত? এক্স প্লাস এক্স ইকোয়ালস টু এক্স, এটা তো আমরা জানি, তাই না? এটা তো আমার মৌলিক সূত্র, এক্স প্লাস এক্স ইকোয়ালস টু এক্স। তাহলে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, এই জিনিসটা মানে কি? এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার। এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে এক্স, উত্তর হবে এ প্লাস বি বার, তাই না?
তাহলে এটাকে ছোট করে আমি এটাকে ছোট করে উপরে লিখতে পারি না, এটাকে ছোট করে লিখতে পারি না a প্লাস বি বার, আর এই যে এই পুরা হোল বারটা উপরে। আর ডবল বার থাকলে কি হয়, ডবল বার থাকলে উঠে যায়, তার মানে উত্তর হবে a প্লাস বি, উত্তর হবে বি। ডান। ওকে, আসো এরপর হচ্ছে আমাকে বলছে এফ এর মান কত। দেখো এটা কত, এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেট মানে কি এ বি, তাই না? এন্ড গেট মানে কি এ এন্ড বি। আবার আরেকটা এন্ড গেট, তার মানে নিচেটা কত, বি এন্ড সি। এরপর আমি যদি এটাকে অর করি, আমি কি পাচ্ছি, এ বি অর বি সি। এটা থেকে আমি বিটাকে কমন নিয়ে কি পাই, বি ইন্টু এ প্লাস সি, তার মানে বি ইন্টু সি প্লাস এ। উত্তর হবে এ বি ইন্টু সি প্লাস এ। বলো তো উত্তর হবে এ বি ইন্টু সি প্লাস এ। 102 নাম্বারটা কি পারছি নাকি, 102 নাম্বারটি কি বুঝেছি নাকি বলো তো, বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, আমার মনে হয় এটা খুব সহজ ছিল, তাই না? 102 এর এ, ভেরি গুড। তো পুষ্পিতা বলছে 102 এর এ। তোমরা আর কারা কারা পারছো বলো দেখি। এই যে সুস্মিতা বলছে, সাবরিনা বলছে। ওকে, ভেরি গুড, তার মানে তোমরা পারছো। আচ্ছা আসো আমরা আগাই। ওকে, সো আমরা এখন হচ্ছে সৃজনশীলে চলে যাব। এমসিকিউতে আমি যেটা বললাম যে ভাইয়া চেষ্টা করেছি সব টাইপের এমসিকিউ করাই দিতে, যেহেতু আমাদের ক্লাস টাইমের একটা রিস্ট্রেইন্ট আছে, তাই না, 2 ঘন্টার মধ্যে করানো লাগবে। সো আমি চেয়েছি তোমাদেরকে বেসিক কমপ্লিটলি ক্লিয়ার করে দিতে। তাহলে আমরা যদি একটু ছোট্ট একটা রিক্যাপ করি যে আমরা আসলে এমসিকিউতে কি কি আমাদের গুরুত্বপূর্ণ, একটা ছোট্ট রিক্যাপ করি। প্রথমে আমরা দেখব কি রূপান্তর। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কি, আমরা দেখব রূপান্তর। ওকে, তো রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার কি দেখলাম, 2 নাম্বার দেখলাম হচ্ছে গেটের ব্যবহার, কোন গেট দিয়ে কি করে। 3 নাম্বার কি দেখলাম, সরলীকরণ। তাই না? 4 নাম্বার দেখলাম কি, কোড, বিসিডি, ইবিসিডিআইসি। 5 নাম্বার কি দেখলাম, সরলীকরণ দেখলাম, কোড দেখলাম, রূপান্তর দেখলাম, গেট দেখলাম, বাস্তবায়ন। ওকে, এই কয়েকটা ধরন দিয়েই কিন্তু আমাদের সব এমসিকিউ হয়, এই কয়েকটা ধরন দিয়ে কিন্তু আমাদের সব এমসিকিউ হয়। ঠিক আছে, সো আমরা এই কয়েকটা ধরন যদি ভালো মতন কনসেপ্ট বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য আইসিটি অধ্যায় 3-এর এমসিকিউ কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? এই 3টা পড়লে কিন্তু আইসিটি অধ্যায় 3-এর এমসিকিউ কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আইসিটি 101-এ A0B1 কিভাবে হয় দেখি আমরা একটুখানি আগাই। দেখো আমার এটা অর গেট না, আমার এটা অর গেট না, তাহলে A0 আর B1 কত, 0 + 1 কত 1, আবার 1 + 0 কত 1, আর 1 + 1 কত 1। অর গেটের জন্য শুধুমাত্র 0 যোগ 0-র জায়গায় 0 হবে, তাই আমার 0 1 থাকলে 1 হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা এখন সৃজনশীল করি। সো কি বলছে, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে সোহেল আর রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105, এটা কিন্তু অক্টালে, তাই না, 105 8। আর রোহান বলল 4s16, তার মানে হেক্সাডেসিমালে। পিছনে বসে মিতা বলল ও একটা বাইনারিতে 100111 নাম্বার পেয়েছে। আচ্ছা, সো 1 নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কি তোমরা জানো যে যে সংখ্যা পদ্ধতি ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, ডান। 2 নাম্বার হচ্ছে আমাকে কি বলছে, দেখো 6 + 5 + 3 1110 হইতে পারে, এটা ব্যাখ্যা করতে বলছে। ওকে, আচ্ছা আমাকে কি বলেছে, 6 + 5 + 3, আমরা তো জানি এটা কত হবে, 6 + 6 + 11 14, তাই না, 6 + 11 3 14। হ্যাঁ, তো এটা তো 14 ভাইয়া, এটা আবার কি 1110, এটা আবার কি বললো, এটা কি বললো, এটা কি বললো, এটা তো কনফিউজড হয়ে গেলাম, এটা কেমনে হইলো। আচ্ছা 14 এটা তো একটা দশমিক সংখ্যা, 14 তো একটা দশমিক সংখ্যা। 14কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত হবে বলো তো, 14কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 7, থাকছে 0, আবার 2 দিয়ে ভাগ দিব, পাচ্ছি 3, থাকছে 1, আবার 2 দিয়ে ভাগ দিব, পাচ্ছি 1, থাকছে 1, ভাগশেষ 1, তাই না, তা বলছি কি 0 1। আমরা জানি এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আমরা জানি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা হচ্ছে এমনি করে যাবো, তাই না, তাহলে আমার উত্তর কত হবে 1110। এটা হচ্ছে ডেসিমাল, সরি ডেসিমাল থেকে বাইনারি। তার মানে আমরা বলতে পারি 6 + 5 + 3 1110 হতে পারে যদি 6 5 আর 3 হচ্ছে ডেসিমাল সংখ্যা হয় আর 1110 হচ্ছে বাইনারি সংখ্যা হয়। ঠিক আছে, 6 5 এটা
যোগ করলে, ডেসিমাল যোগ করে বাইনারিতে রূপান্তর করলে 1110 কিন্তু হতে পারে। ওকে, সো এটা খুব একটা কঠিন না, তোমরা এগুলো পারো আমি জানি। 3 নম্বর আসি, মিতার প্রাপ্ত নম্বরটিকে দশমিকে রূপান্তর করো। ওকে, মিতা কত পাইছে দেখো, মিতা হচ্ছে পেয়েছে 100111 100111। এটাকে আমাকে দশমিকে নিতে হবে, এটাকে আমাকে কততে নিতে হবে, এটাতে আমাকে দশমিকে নিতে হবে, ঠিক আছে। সো দশমিকে নেওয়ার জন্য আমরা দুইভাবে করতে পারি, আমরা হচ্ছে সবচেয়ে পপুলার ওয়েতে করব। যে কোনো সংখ্যাকে চলো আমরা একটু বেসিক পড়ি, আসো। যে কোনো সংখ্যাকে দশমিকে নিতে হলে কি করতে হবে, যে কোনো সংখ্যাকে দশমিকে নিতে হলে কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে তার ভিত্তির পাওয়ার এক এক করে বাড়াইতে হবে। ধরো এটা আমার যদি ভিত্তি হচ্ছে n হয়, ভিত্তি যদি n হয়, তাহলে আমি কি করব, n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1, n টু দি পাওয়ার 2 এমনি করে যেতে থাকবে, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গাটা রাখলাম, এটার মধ্যে কি বসবে বলো, এটার মধ্যে বসবে হচ্ছে সংখ্যাটা সহগ। ধরো এরকম একটা সংখ্যা থাকবে 138, ভিত্তি হচ্ছে n, আমি জানি না এটা কি দশমিক, এটা কি অক্টাল, এটা কি হেক্সাডেসিমাল, আমি জানি না। তাহলে কি হবে দেখো, এই জায়গায় 8 বসবে, 8 ইন্টু n টু দি পাওয়ার 0, এই জায়গায় 3 বসবে, 3 ইন্টু n টু দি পাওয়ার 1, এই জায়গায় 1 বসবে, 1 ইন্টু n স্কোয়ার, এমনি করে যাইতে থাকবে। ওকে, এটা হচ্ছে যে কোনো সংখ্যাকে দশমিকে যদি আমি রূপান্তর করতে চাই। এখন আসো আমরা আমাদের প্রবলেমটাতে আসি। আমাকে বলছে এইটা বাইনারিকে দশমিকে রূপান্তর করতে, তাহলে আমরা প্রথমে কি লিখব, 2 টু দি পাওয়ার 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5। ওকে, এরপরে দেখো এখানে 1 আছে না, প্রথমটা এখানে আসবে, তাহলে 1 ইন্টু 2 to the power 0, এরপরেরটা 1 আছে, 1 ইন্টু 2 to the power 1, এরপরেরটা 1 আছে, 1 ইন্টু 2 স্কোয়ার, এরপরটা 0, তাই না, তার মানে কি 0 ইন্টু 2 কিউব, এরপরেরটাও 0, তার মানে কি 0 ইন্টু 2 to the power 4, লাস্টেরটা 1 আছে, তার মানে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে যোগ করো, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখি কত আসে, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 32, তার মানে উত্তর আসে 39, উত্তর আসে 39, ঠিক আছে। তাহলে মিতা কত পেয়েছিল, পুরোটা ক্যালকুলেটরে করলে হবে না, কেন হবে না, কারণ তোমাদের কিন্তু সৃজনশীলে দেখতে যাই যে তোমরা কি আসলে হাতে রূপান্তর করতে পারো না কিনা, তোমরা কিন্তু কাজটাই হাতে রূপান্তর করা। সো এমসিকিউর জন্য ক্যালকুলেটর ট্রিপস ভাইয়া যেটা বললাম ওটা করলেও হবে, কিন্তু সিকিউতে আসলে ক্যালকুলেটরটা ইউজ করলে হবে না, ঠিক আছে। অ্যান্সার হবে 39, মিম বলছে অ্যান্সার হবে 39, তাবিয়া বলছে অ্যান্সার হবে 39, ভেরি গুড, আসো তাহলে তো তোমরা পারছো, ঠিক আছে। সো এইটাতে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হয়, এটাতে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে কমেন্টে লেখো ক্লিয়ার। ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, হ্যাঁ নিহন ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, সৃজনশীলের জন্য হবে না, এমসিকিউর জন্য কিন্তু আসলেই হবে, ঠিক আছে। আসো তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটাতে আসি। ঘ নম্বরে বলেছে সোহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, ঠিক আছে। সোহেল কত পেয়েছিল, সোহেল পেয়েছিল হচ্ছে 105 অক্টাল, ওকে, আর আরেকজন পেয়েছে কি 4f হেক্সাডেসিমাল। এখন আমাকে বলেছে যোগের মাধ্যমে, ওদের মাঝখানে পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলেছে, তার মানে আমার কি করতে হবে, আমার ওদের টুস কমপ্লিমেন্ট বের করে যোগ করতে হবে, ওদের টুস কমপ্লিমেন্ট বের করে যোগ করতে হবে। তো আমি প্রথমে কি করি, আমি প্রথমে এই দুটাকে বাইনারি করি, কি করব, এই দুটাকে বাইনারিতে রূপান্তর করব। সো তোমরা অলরেডি কিন্তু আমরা এমসিকিউতে অনেকগুলো রূপান্তর শিখে এসেছি, বাট তাও তোমাদের জন্য এই একটা রূপান্তর আমি হাতেই করে দিচ্ছি, এটা আর ক্যালকুলেটর ইউজ না করে ভাইয়া তোমাদের জন্য হাতেই করে দিচ্ছি। সো এফ কে রূপান্তর করলে আমি পাই 1 1 1 1, 4 কে করলে আমি পাই 0 0 1 0 0, তাহলে এটার রূপান্তর ফর্ম কত, 0 1 0 0 1 1 1 1, ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি। আচ্ছা
105-এ আসি। 105-এ এটাকে রূপান্তর করলে আমরা পাই, 5কে রূপান্তর করলে আমরা পাবো হচ্ছে 101, 0কে রূপান্তর করলে আমরা পাবো 0 0 0, 1কে রূপান্তর করলে আমরা পাবো 0 0 1। তার মানে এটা কত পাচ্ছি 0 0 1 0 0 0 101। ঠিক আছে, আর আমি যদি এটাকে 8 বিটে কনভার্ট করি, দেখো 4 আর 2 8 বিট আছে। ওকে, এটার মধ্যে বড় সংখ্যা কোনটা? এটার মধ্যে বড় সংখ্যা আমরা আসলে দেখেই বলতে পারছি যে এটার মধ্যে বড় সংখ্যা হবে এটা, তাই না? এটা হচ্ছে 9 বিটে আছে, তাই না? 3 6 9, আমরা এটাকে একটা 0 0 কমাই দিই, কারণ আমরা 8 বিটে কনভার্ট করব। ঠিক আছে, 8 বিটে কনভার্ট করে 0 0 কমাই দিয়ে আমার কোনো সমস্যা নেই, না কমায় পারবো, না কমায়ও পারবো, বাট কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করলে সেম ভ্যালু আসার কথা, ভুল আসার কথা না। আচ্ছা, এখন আমি মানে দেখে বলতে পারছি যে কোনটা বড়? আমি কি দেখে বলতে পারছি কোনটা বড়? আমার কাছে মনে হচ্ছে 4f বড় হবে, তাই না? আমি যদি ওকে, আমার কাছে মনে হচ্ছে কি 4f বড় হবে। তাহলে আমরা যদি এটার এমনি বাইনারি সমকক্ষ থেকে ডেসিমাল সমকক্ষ বের করি, তাহলেও দেখবা কি 4f বড় হবে। কেন? কারণ এখানে 0101 আছে, এখানে 1111 আছে। বাট এটা তোমরা বের করে দেখবা, এটা তোমরা ক্যালকুলেটারে বের করে দেখবা। ঠিক আছে, ওকে। সো আমার এখন যেটা ছোট আমি সেটাকে বিয়োগ করতে চাই, যেটা ছোট আমি সেটাকে বিয়োগ করতে চাই। কিন্তু আমরা একটা প্রসেস দেখব যে যদি ছোট হয়ে থাকে, যদি আমি ছোটটা থেকে বড়টা বিয়োগ করি, তাও কিভাবে উত্তর পাওয়া সম্ভব, এটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। কিন্তু আপাতত আমরা যেটা হাতে আছে সেটাই করি। সো এটা যদি ছোট হয়ে থাকে, এটার টুস কমপ্লিমেন্ট বের করব। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট বের করার আমরা একটা রাস্তা দেখলাম না? টুস কমপ্লিমেন্ট বের করার রাস্তা কি ছিল বলো তো? টুস কমপ্লিমেন্ট বের করার রাস্তা ছিল ডান পাশের 1 পর্যন্ত সব আনচেঞ্জ, এরপরে 0 থাকলে 1 1 থাকলে 0। তার মানে এটা টুস কমপ্লিমেন্ট কত হবে? গ্রিনটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট 1 থাকলে ডান পাশে 1টা রাখ পর্যন্ত, তারপর 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1। ওকে, এটা হচ্ছে তোমার 105-এর টুস কমপ্লিমেন্ট। এটা কি? এটা হচ্ছে 105-এর টুস কমপ্লিমেন্ট, তাই না? ওকে, তাহলে এই দুটাকে যদি আমরা এখন যোগ করি, এই দুটাকে যদি আমরা যোগ করি 1 1 0 1 1 1 তারপর 1 0, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 1 + 1 কত? 1 হবে, হাতে 1 থাকবে। আবার না, এটা 1 + 1 0 হবে, হাতে 1 থাকবে। এটা 1 হবে, হাতে 1 থাকবে। এটা 0 হবে, হাতে 1 থাকবে। এটা 1 হবে, হাতে 1 থাকবে। এটা 1 + 1 0 হবে, হাতে 1 থাকবে। 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 1 হবে। সো এটা তো 9 নাম্বার বিট, এটা তো ওভারফ্লো, তাই না? এটা বাদ। তাহলে আমার উত্তর কত হবে? উত্তর হবে 1010। তার মানে এটাকে যদি আমি তোমার ডেসিমাল, এই যে 1010, রাইট, 1010, এটাকে যদি আমরা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কনসিডার করি, তাহলে ডেসিমাল ইকুইভ্যালেন্ট কনসিডার করলে কত হবে? 8 আর 2 10। তার মানে এটাকে যদি আমরা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কনসিডার করি, তাহলে আমার উত্তর হবে 8 আর 2 10। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে যে যোগের মাধ্যমে, এটা যদি এভাবে বলতে নাও পারে, রূপান্তর দিয়ে বলতে নাও পারে, আমাকে যদি কখনো দুটো সংখ্যা দিয়ে বলে যোগের মাধ্যমে তাদের বিয়োগ বের করে ফেলো, তোমরা এটা মনে করবে না ভাইয়া এটা আবার কি জিনিস। টুস কমপ্লিমেন্ট দিয়ে কিন্তু আমরা যোগের মাধ্যমে বিয়োগ নির্ণয় করতে পারি। টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা কি করি? টুস কমপ্লিমেন্ট দিয়ে আমরা যোগের মাধ্যমে বিয়োগ বের করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাজিক না। ওকে, বাইনারির জন্য এটা ম্যাজিক, কিন্তু এটা কিন্তু ম্যাজিক না। ঠিক আছে, আসো। ওকে, আরেকটা প্রশ্ন। ওকে, সো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের কাজ কি জানো? তোমাদের কাজ হচ্ছে এই যে সত্যক সারণীগুলো আছে না, এই সত্যক সারণীগুলো থেকে আমাকে বলো যে এখানে গেটগুলা কি কি। সত্যক সারণী থেকে আমাকে বলো যে এখানে গেটগুলা কি কি। এটার জন্য তোমাদেরকে আমি প্রত্যেকটার জন্য 1 মিনিট করে টাইম দিচ্ছি, প্রত্যেকটার জন্য 1 মিনিট করে টাইম দিচ্ছি। চিত্র 1-এর সত্যক সারণী দেখে বলো তো আসলে আবার এখানে তোমার গেটটা কি কি। দেখো, এ আর বি, A0 B0 থাকলে উত্তর 0, A0 B1 থাকলে 0, A1 B0 থাকলে 0, A1 B1 থাকলে 1। ঠিক আছে, এটা কি এন্ড গেট না? এটা কি এন্ড গেট না? দেখো, 0 থাকলে 1, 0 থাকলে 0, 0 থাকলে 0, শুধুমাত্র দুইটা 1 হইলে 1, তার মানে এটা কি এন্ড গেট না, তাই না? তো এটা এন্ড গেট, রাইট। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে দেখো, 0 0 থাকলে 1, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, 1 1 থাকলে 1। আচ্ছা, এটা কি গেট?
এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই। তোমাদেরকে একটা নতুন ইনফরমেশন দিয়ে, যারা জানো তো অনেক ভালো, যারা জানো না তোমাদেরকে একটু দিই, ঠিক আছে? আমাদের একটা জিনিস আছে কি অড ফাংশন, আরেকটা জিনিস আছে ইভেন ফাংশন। অড ফাংশন হচ্ছে যদি আমার দুইটা, তার মানে আমার ইনপুট কি কি, আমার ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে বি, যদি একটা 1 থাকে, অড নাম্বার অফ 1 থাকে, বিজোড় সংখ্যক 1 থাকে, আমার আউটপুট যদি 1 হয়, যদি বিজোড় সংখ্যক 1 থাকে, তার মানে 0 1 হইলে 1 অথবা 1 0 হইলে 1, তাহলে এটা কি গেট হবে? এটা হবে এক্সঅর গেট, ঠিক আছে? আমার যদি একটা 1 থাকলে 1 হবে, তাইলে এটা হবে কি এক্সঅর গেট। আর ইভেন ফাংশন হচ্ছে আমার যখন দুইটা সেম হবে, তার মানে দুইটা 0 থাকবে অথবা দুইটা 1 থাকবে, দুইটা 0 থাকবে অথবা দুইটা 1 থাকবে, তাহলে যদি আউটপুট 1 হয়, তাহলে এটা হবে কি আমার এক্স নর গেট, ঠিক আছে? এটা হবে কি গেট? এটা হবে এক্স নর গেট। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো আমার 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে 0 0 থাকলে 1, 1 1 থাকলে 1, তার মানে এটা হচ্ছে এক্স নর গেট। ওকে, আর লাস্টেরটা দেখো a প্লাস বি, 0 0 থাকলে 1, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 1, 1 1 থাকলে 0। এই জায়গাটাতে একটু যদি একটা ছোট্ট চেঞ্জ করে দিই, যে আমি বলি এটা হচ্ছে 0, এটা হচ্ছে, তোমরা প্রবলি লাল কলম দেখতে পারবা না, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। এটা বলার সাথে সাথে তোমরা বলবা ভাইয়া এটা অর গেট। এটা বলার সাথে সাথে তোমরা বলবা যে ভাইয়া 3 নাম্বার গেটটা অর গেট। দেখো অর গেটের ঠিক উল্টা ইনপুটটা না, আউটপুটটা কি অর গেটের ঠিক উল্টা ইনপুটটা, তার মানে এটা কি হবে? এটা হবে নর গেট। অর গেটের ঠিক উল্টা কি? নর গেট। ওকে, তাহলে আমরা গেট পেরে গেছি, অর গেটের ঠিক উল্টা, তার মানে নর গেট। ওকে, আসো। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে 1 নম্বর বলেছে এনকোডার কি? এনকোডার হচ্ছে তোমাদের যখন এমসিকিউ পড়াচ্ছিলাম তখনই বলছি যে এনকোডার হচ্ছে আমার যদি 2 টু দি পাওয়ার nটা ইনপুট লাইন থাকে, সেটাকে nটা ইনপুট nটা আউটপুট লাইনে আমার একটা বাইনারি কোড করে দিবে, এটাকে আমার কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে এনকোডার। 2 নম্বর বলছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, এটা ব্যাখ্যা করো। ওকে, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে কেন? কারণ ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষা লেখালেখিকে একটা পদ্ধতিতে সমন্বয় করা কোড। ওকে, সো ইউনিকোডের 24টা ভাষা নিয়ে প্রথম সংস্করণ হয়, 24টা ভাষা। আচ্ছা, এই 24টা ভাষার মধ্যে বাংলা ভাষা, তার মানে ইউনিকোডের যে প্রথম 24টা ভাষা নিয়ে তোমার ইউনিকোডের প্রথম 24টা ভাষা নিয়ে প্রথম সংস্করণটা হয়, এটার মধ্যে কিন্তু বাংলা ভাষাও ছিল, এর জন্য ইউনিকোড দিয়ে কিন্তু আমরা বাংলা লিখতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে সি নাম্বার বলছে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। আমরা অলরেডি বের করে ফেলছি যে চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? এন্ড গেটের সাথে, ঠিক আছে। সো এই এন্ড গেটের সাথে বর্ণনা দেওয়ার সময় তোমরা কি কি ইউজ করবা? প্রথমে আমাদের এন্ড গেটের তোমার বুলিয়ান ইকুয়েশন, ঠিক আছে, বুলিয়ান সমীকরণ। সো এন্ড গেটে বুলিয়ান সমীকরণ কি? এন্ড গেটে বুলিয়ান সমীকরণ হচ্ছে এ এন্ড বি। এরপর হচ্ছে বিভিন্ন ইনপুটের জন্য সত্যক সারণী বুলিয়ান সমীকরণ থেকে প্রুফ করতে হবে। আমি জানি যে এ এন্ড বি, কিন্তু এ 0 থাকলে কি হবে, বি 0 থাকলে কি হবে? এটা তো 4টা আছে, তাই না? A1 B0 এমনি করে A1 B1, প্রত্যেকটার আউটপুট কি হবে এটা আমাকে দেখাইতে হবে 0 0 0 1, তাই না? প্রত্যেকটার আউটপুট দেখাইতে হবে। এটা গেল 1 নাম্বার, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি? 3 নাম্বার মাস্ট, এটা না দিলে তোমাকে 4 এ 3 দিবে, 3 এ 2 দিবে। 3 নাম্বার মাস্ট হচ্ছে আমার গেটের চিত্র এঁকে দেখাতে হবে। সো আমাকে যদি কখনো বলে যে এই সত্যক সারণীটা কোন গেটকে তোমার কোন গেটকে হচ্ছে ইন্ডিকেট করছে, এই সত্যক সারণীটা কোন গেটকে ইন্ডিকেট করছে, অথবা তোমাকে এখানে চিত্রটা দিয়ে দিল, বললো যে এই গেটটা কোন গেট, সি নাম্বারের জন্য কি করব? প্রথমে হচ্ছে বুলিয়ান সমীকরণ লিখব, পরে হচ্ছে তার সত্যক সারণী আমরা বুলিয়ান সমীকরণ থেকে ম্যাচ করে দেব, তারপর চিত্র আঁকবো। যদি প্রশ্নে চিত্র থাকে তাহলে উত্তরে সমীকরণ দিয়ে আমরা হচ্ছে তোমার সত্যক সারণী প্রুফ করব। যদি হচ্ছে প্রশ্নে সত্যক সারণী থাকে তাহলে চিত্রটা মাস্ট আঁকতে হবে, তা না হলে 3 এ 3 কখনোই পাবে না, ঠিক আছে? ওকে, আসো তাহলে সি নাম্বার তো অনেক ইজি ছিল, তাহলে সি নাম্বার কিন্তু অনেক ইজি ছিল, তাই না? আচ্ছা, ডি নাম্বার যদি আমরা দেখি, ডি নাম্বার দেখো উদ্দীপকের চিত্র। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আছে, সেটা হচ্ছে আমাকে বলবে যে উদ্দীপকের চিত্র 3-এর গেট দিয়ে,
ঠিক আছে, উদ্দীপকের চিত্র 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তার মানে এক্স নরকে আমরা ইমপ্লিমেন্ট করব নর গেট দিয়ে। আচ্ছা, এক্স নরকে আমরা ইমপ্লিমেন্ট করবো হচ্ছে নর গেট দিয়ে। আমরা এই যে কে জানি একটু আগে প্রশ্ন করেছিলাম, আমি তোমার জন্য এই প্রশ্নটা দিয়েছি, এক্স নরকে আমরা বাস্তবায়ন করব কি গেট দিয়ে, নর গেট দিয়ে। ঠিক আছে, এখন এক্স নরের আউটপুট যদি ইনপুট এ আর বি হয় তাহলে কি হবে, এ এক্স নর বি। এটার মানে কি, এটার মানে হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। ওকে, এখন এটার উপর যদি আমরা ডবল বার দিই, ডবল বার দিলে তো আমার কোনো সমস্যা নেই, এটার উপর ডবল বার দিলে তো আমার কোনো সমস্যা নেই, তাই না? তো ডবল বার যদি দিই, ডবল বার দিলে আমি এটার মধ্যে ডে মর্গানস অ্যাপ্লাই করবো। ঠিক আছে, ডে মর্গানস অ্যাপ্লাই করে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে এ বি হোল বার প্লাস এ বার বি বার হোল বার, এটার উপর হোল বার। ঠিক আছে, ওকে। সো ডে মর্গানস অ্যাপ্লাই করলে না, আমি ডে মর্গানস অ্যাপ্লাই করলে এই জিনিসটা পাবো। এখন এই দুইটার মধ্যে আমরা যদি আবার ডে মর্গানস অ্যাপ্লাই করি, এখানে তোমাকে সাইড নোট লিখতে হবে। সাইড নোট হচ্ছে অ্যাপ্লাইং ডে মর্গানস। ওকে, আমি যদি আবার ডে মর্গানস অ্যাপ্লাই করি, এই দুইটার মধ্যে কি পাবো, এ বার অর বি বার এন্ড এ ডবল বার অর বি ডবল বার। ঠিক আছে, আর পুরাটার উপরে একটা বার কিন্তু আছে, ডে মর্গানস অ্যাপ্লাই করলে আমরা এটা পাবো। এখন যদি আমরা এটার উপর আরো একবার ডে মর্গানস চালাই, এটার উপর এই পুরাটার উপর আরো একবার ডে মর্গানস চালাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ বার প্লাস বি বার অর এ প্লাস বি, এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এখন আমরা নর গেটের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করলেই পারবো, বাট আমরা কিন্তু জানি যে নর গেট এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি, নর গেটে কিন্তু অরের সাথে একটা হচ্ছে বার থাকে, তাই না? সো আমরা যদি এটার উপরেও দুইটা বার দিয়ে দিই, তাহলে তো আমাদের সমস্যা সলভ। ঠিক আছে, আসো তাহলে আমরা এটাকে কিভাবে আঁকতে পারি, এটা হচ্ছে আমার এফ, এটা আমি নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। আমরা এখন কিভাবে আঁকতে পারি, একটা এ থাকলো একটা বি থাকলো, আমরা জানি যে আমি যদি নট করতে চাই তাহলে আমার নট কিভাবে করতে হয়, আমি শর্ট সার্কিট করে নর গেটের মধ্যে দিয়ে পাঠাইলে নট করতে পারবো, নট করতে পারবো। তার মানে এটা হচ্ছে এ নট। আবার বি থেকে যদি আমি সেম কাজটা করি, শর্ট সার্কিট করে যদি আমি পাঠাই দিই, তাহলে এটা হচ্ছে বি নট। বাস, এখন আমার কি করতে হবে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। ঠিক আছে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। তাহলে আমি যদি এই দুটাকে, আচ্ছা এটা ডি মর্গানস অ্যাপ্লাই করলে এখানে তো একটা বার থাকবে, তাই না? হ্যাঁ, ডে মর্গানস অ্যাপ্লাই করলে এখানে একটা বার থাকবে। ঠিক আছে, তাহলে এ বার প্লাস বি বার হোল বার কিভাবে করবো দেখো, এ বার আর বি বার এটাকে যদি আমি একটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এটার আউটপুট কি হবে, আমি আউটপুটগুলো হচ্ছে গ্রিন দিয়ে লিখি, এটার আউটপুট হবে এ বার প্লাস বি বার হোল বার। ওকে, আবার আমি যদি এ আর বি কে টান দিই, বি কে টান দেই, নর গেটের মধ্যে দিয়ে পাঠাই, এ আর বি কে যদি আমি নর গেটের মধ্যে দিয়ে পাঠাই, আমার আউটপুট কি হবে, আউটপুট হবে এ অর বি হোল বার। দেখো এ পর্যন্ত ডান, ওকে, এই দুটা কিন্তু আমার ডান। আচ্ছা, আমার লাস্টে কি লাগে, আমার এই দুটাকে অর করতে হবে, এখন আমার কাছে তো অর করার সুযোগ নাই, এই দুটাকে অর করতে হবে, আমার কাছে তো এই দুটা সুযোগ নেই। তাহলে এই দুটাকে আমি যদি নর করি, তারপর এটাকে আবার শর্ট সার্কিট করে নর করি, তাইলে তো আমার উত্তর পেয়ে যাচ্ছি, এটাই তো আমার এফ, তাই না? এফ কি হবে, এফ হবে এ বার প্লাস বি বার হোল বার অর এ প্লাস বি হোল বার, এটার উপর ডাবল বার। এই যে দেখো এই দুটা মিলে গেছে, তার মানে আমরা কিন্তু এক্স নর গেট শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। ইনফ্যাক্ট আমরা কিন্তু যে কোনো গেটের আউটপুট, যে কোনো বুলিয়ান অ্যালজেব্রার আউটপুট আমরা কিন্তু নর গেট দিয়ে এবং ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারবো।
কি করতে পারবো, নর গেট দিয়ে এবং ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারবো। কেন পারবো? কারণ নর এবং ন্যান্ড গেট কি গেট বলো তো? নর এবং ন্যান্ড গেট কি গেট? কমেন্টে লিখো তো, নর এবং ন্যান্ড গেট কি গেট? এই ডি মর্গান নিয়ম কোন জায়গায় গিয়ে থামবো কিভাবে বুঝবো? দেখো আমরা যদি একটুখানি দেখি ডি মর্গানটা আমরা কোন জায়গায় গিয়ে থেমেছি, যে জায়গায় গিয়ে আমার প্রত্যেকটার সাথে অর আসছে। এই যে দেখো প্রত্যেকটার সাথে অর আসছে, প্রত্যেকটা যোগের টার্ম, প্রত্যেকটা যোগের টার্ম আমরা কিন্তু সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে, আমরা কিন্তু কি করছি, সাম অফ প্রোডাক্ট ফর্মে যাচ্ছি। আচ্ছা এই পর্যন্ত কেন যেতে হবে? কারণ নর গেট দিয়ে আমরা সাম অফ প্রোডাক্ট বের করতে পারি, নর গেট অথবা অর গেট দিয়ে সাম অফ প্রোডাক্ট বের করতে পারি। প্রোডাক্ট অফ সাম বের করতে অ্যান্ড গেট অথবা ন্যান্ড গেট লাগে। সো আমরা ততক্ষণ পর্যন্ত ডি মর্গান চালাবো যতক্ষণ পর্যন্ত সবগুলো যোগের টার্ম না আসে। সার্বজনীন গেট ভেরি গুড, সার্বজনীন গেট ভেরি গুড। আসো তাইলে আমরা নেক্সট প্রবলেমটাতে আসি। সো 1 নম্বর বলেছে রেজিস্টার কি, এগুলো তোমরা পারবা। আমরা হচ্ছে মেইন ম্যাথে চলে আসি। দেখো এফ কি বলেছে, এ প্রাইম বি প্লাস এ সি প্লাস বিসি, এটাকে সরল করতে হবে। কি সরল করতে হবে? এ প্রাইম বি প্লাস এ সি প্লাস বিসি। ওকে, এখন একটা কথা হচ্ছে, সাধারণত সরল করার প্রথমে আমরা কি করি, সরল করার প্রথমে আমরা খুঁজি যে কিছু কমন নেওয়া যায় কিনা। এই জায়গাতে শুধুমাত্র আমি যদি এই দুইটা টার্মকে কমন নিই, সি কমন নিই, এ প্লাস বি পাচ্ছি। কিন্তু এটা না, আসলে এটা সরল ফর্ম না। মজার কথা হচ্ছে এটাকে আরো সরল করা সম্ভব, এটাকে আরো সরল করা সম্ভব। বুঝছো কিভাবে সরল করা সম্ভব? কিভাবে সরল করা সম্ভব দেখো আমরা একটু দেখাই। আমরা যদি এ বার বি নেই প্লাস এসি নেই, প্লাস এই বিসির সাথে আমরা একটা জিনিস গুণ করব। কি গুণ করব? বিসির সাথে আমরা এ অর এ বার গুণ করব। দেখো আমরা কিন্তু একটা সাইড নোট জানি, একটু আগেও দেখছি একটা মৌলিক ফর্মুলা কি, এ প্লাস এ বার ইকুয়ালস টু 1 এবং কিছুর সাথে এক্স ইন্টু 1 ইকুয়ালস টু এক্স। আমরা এই দুইটা ফর্মুলা একসাথে ব্যবহার করছি। আমরা জানি যে কোনো কিছুর সাথে এ প্লাস এ বার গুণ করা মানে কোনো কিছুর সাথে 1 গুণ করা, তার মানে কোনো কিছুর সাথে কিছুই গুণ না করা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে দেখো আমাদের কি আসে এরপর আর লাইনটা, এ বার বি প্লাস এ সি প্লাস এ বিসি প্লাস এ বার বিসি। ওকে, আমরা একটু জানি সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? এ বার বি প্লাস এ বার বিসি আর এসি প্লাস এ বিসি। এখন আমরা যদি কমন নেই, আমরা যদি এখান থেকে এ বার বি কমন নেই, এ বার বি কমন নিলে কি আসে 1 প্লাস সি। এখান থেকে আমরা যদি এসি কমন নেই কি আসে 1 প্লাস বি। এখন 1 প্লাস এক্স ইকুয়ালস টু কত? 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1 সবসময়ের ক্ষেত্রে, তাই না? এটাও মৌলিক সূত্র। তার মানে এটার উত্তর কি হবে? উত্তর হবে এ বার বি প্লাস এসি। ওকে, বলো তো এই পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা আছে নাকি? এই পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা আছে নাকি বলো তো? ভাইয়া আমরা এটা কেন আনলাম, এটা কেন আনলাম? কারণ অন্য কোনোভাবে এটা সলভ করা যাচ্ছিল না। আমরা কখন বুঝবো এটা আনতে হবে? খুবই ভালো প্রশ্ন। আমরা কখন বুঝবো যে এরকম কিছু একটার সাথে গুণ দিতে হবে? ঠিক আছে, আমরা একটা নতুন কনসেপ্ট শিখি। দেখো এ আছে, বি আছে, সি আছে। আগেরটার ইকুয়েশনটা লেখো। আগের ইকুয়েশন কি ছিল? এ বার বি ছিল, এসি ছিল আর বিসি ছিল। ঠিক আছে, এবার বি ছিল, এসি ছিল, বিসি ছিল। তার মানে এর সাথে এর কোনো একটা টার্মের সাথে বির গুণ আছে, এর কোনো একটা টার্মের সাথে সির গুণ আছে। ওকে, এর কোনো একটা টার্মের সাথে বির গুণ আছে, এর কোনো একটা টার্মের সাথে সির গুণ আছে। কিন্তু আমি যদি এটাকে পুরোপুরিভাবে লিখতে চাই, আমি যদি একটা এবিসি আর এবার বিসির টার্ম আনতে পারি, তাহলে এটাকে কমন দেওয়া সম্ভব। কারণ এবার বি কমন নেওয়া যেতে পারে, এসি কমন নেওয়া যেতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি? সিন্স এখানে একটা বিসি আছে, এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে, আমি যদি এটার সাথে এ প্লাস এ বার যোগ করি তাহলে এবিসির থেকে এ সি কমন নেওয়া সম্ভব, আর এবার বিসি থেকে এবার বি কমন নেওয়া সম্ভব। ঠিক আছে, এই কারণেই এ প্লাস এ বারটা যোগ করা, এই কারণেই এ প্লাস এ বারটা যোগ করা। ঠিক আছে, সো তোমরা কি বুঝতে পারছো? এখনো তোমরা ইউনিভার্সাল গেট এত আগে থাকলে তো হবে না। এর মধ্যে আমাদের অলরেডি একটা খো অ্যান্সার করা শেষ, তার মানে কিন্তু 3 নাম্বার অ্যান্সার করা শেষ, তাই না? মুস্তাসিন বলছে ইয়েস, বুঝতে পারলাম, ভেরি গুড। আসো তাইলে আমরা সামনে আগে। ওকে, উদ্দীপকে ওয়াই এর সরলকৃত মান বের করো। ওয়াই এর সরলকৃত মান বের করো। আচ্ছা, আমরা এখান থেকে একটুখানি দেখি ওয়াই কি হচ্ছে।
এটা হচ্ছে এম আর এস, তাই না? সো এখান দিয়ে এম নট যাচ্ছে প্রথমে, এটা কি গেট? এটা হচ্ছে নর গেট। আচ্ছা, নীল দিয়ে কি তোমরা দেখতে পাচ্ছ? সম্ভবত দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর গেট, ঠিক আছে? সো নর গেটের মধ্যে এই জায়গাটাতে কি ঢুকছে দেখে, এম আর এবং এস, তার মানে এটা হচ্ছে এম আর এস বার, এম আর এস বার, ঠিক আছে? নিচে এই গেটটা কি গেট? এই গেটটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের মধ্যে কি কি ঢুকছে দেখো, এম বার আর এস বার, তার মানে এম বার আর বার এস বার, এটার উপর ন্যান্ড। এই দুটাকে আমি পরে অর করছি, এই দুটাকে আমি এটাকে নট করছি, তার মানে এই এক্স এর পরে এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে এম অর আর অর এস, এম অর আর অর এস। এই দুটাকে আমি যদি এখন আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আমি কি পাবো? আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাই তাহলে আমি এই জিনিসটা পাবো, এই জিনিসটা পাবো, তাই না? ওকে, তাইলে আমরা হচ্ছে কই ছিলাম? আমরা হচ্ছে এম অর আর অর এস, এটার সাথে অর করব হচ্ছে এম আর এস বার, এটা পুরাটা বার, এই জিনিসটা, তাই না? এখন এই জায়গায় আমরা একটু ডেমর্গান লাগাই দেখি কি আসে, দেখি এম অর আর অর এস, এটা এভাবে রাখি, এই জায়গায় ডিমর্গানস লাগাই রাখি, কি হবে? এম ডাবল বার অর আর ডবল বার অর এস ডবল বার, ঠিক আছে? আর এই পুরোটার উপর একটা বার তো আছেই। এরপরের লাইনে আমরা কি লিখতে পারবো? ডাবল বার থাকলে কি হয়? ডাবল বার থাকলে সরে যায়, ডাবল বার থাকলে কি হয়? ডাবল বার থাকলে সরে যায়, তাই না? তার মানে কি হবে? এম অর আর অর এস। আবার এখানেও কি হবে? এম অর আর অর এস, ঠিক আছে? এটা ডাবল বার, এটা সিঙ্গেল বার। আমরা একটু আগে দেখেছিলাম না এ প্লাস এ ইকোয়ালস টু কত? মৌলিক সূত্র এ প্লাস এ ইকোয়ালস টু এ। তাহলে এখানে এম প্লাস আর প্লাস এস, এটাকে এ ধরে নাও, তাহলে এখানে কি হবে? এম প্লাস আর প্লাস এস কে এ ধরে নিলে কি হবে? এম প্লাস আর প্লাস এস হোল বার। এটাই হচ্ছে আমার সরল করা ফর্ম, এটাই হচ্ছে আমার সরল করা ফর্ম। কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বলো তো? কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? রাতুল এখন আমার নাম খুঁজছে, ভাইয়ের নাম হচ্ছে রনক ভাইয়া। আচ্ছা, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে বলো তো? দেখো এখানে আমি কি করলাম, এম আর এবং এস এটাকে নর গেটের মধ্যে দিয়ে পাঠালাম। নর গেট মানে কি? এম প্লাস আর প্লাস এস পুরাটার উপর নট, তাই না? এটাকে আবার নট করলাম, তার মানে ডবল বার থাকলে উঠে যাবে না, তার মানে কি হচ্ছে এম প্লাস আর প্লাস এস। নিচেরটাতে দেখো ন্যান্ড করলাম, এম বার আর বার এস বার, এটাকে ন্যান্ড করলাম। এটাকে ন্যান্ড করা মানে এইখানেও যদি আমি ডিমর্গানস লাগাই দিই না, এটাও এম প্লাস আর প্লাস এস আসবে। এই দুটাকে একসাথে নট করলে আমার এম প্লাস আর প্লাস এস হোল বার আসে, আমার এম প্লাস আর প্লাস এস হোল বার আসে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ঘ নাম্বার উত্তরটাতে, ঘ নাম্বার প্রশ্নটাতে যাইতে পারি। ওয়াই সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। ওয়াই সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই যে এটা এম প্লাস আর প্লাস এস, এটাকে আমি এভাবে লিখতে পারি না? ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এম বার আর বার এস বার, এম বার আর বার এস বার, ঠিক আছে? ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট মানে আমি যদি এম বার আর বার এস বার, এটার উপর আমি যদি একটা বার দিয়ে দিই, এটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে? এটার উপর আমি যদি একটা বার দিয়ে দিই, এটাই কিন্তু আমার ন্যান্ড গেট, ঠিক আছে? কিন্তু আমরা তো এটার উপর একটা বার দিতে পারবো না, তাই না? আমার এটার উপর দুইটা বার দিতে হবে। দেখি কই গেল, এটার উপর আমার দুইটা বার দিতে হবে, তাইলে আমি ন্যান্ড গেট পেয়ে যাবো। সো আমি এখানে একটা এম লিখি, এখানে একটা আর লিখি, এখানে একটা এস লিখি। ওকে, আমার এম বার লাগবে, আর বার লাগবে, এস বার লাগবে। আমি জানি ন্যান্ড গেটের মধ্যে যদি আমি শর্ট করি, এটা কি হয়? এম অ্যান্ড এম বার, তার মানে এটা কত হবে? এম বার। সিমিলারলি আমি এখান থেকে আর বার বানাই ফেলতে পারবো, সিমিলারলি আমি এখান থেকে এস বার বানাই ফেলতে পারবো। আমি যদি এই তিনটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাঠাই, আমার কি উত্তর আসবে? দেখো উত্তর আসবে এম বার আর বার এস বার হোল বার। কিন্তু আমি চাচ্ছি এম বার আর বার এস বার শুধু একটা, তার মানে আমার এটা কি ডাবল বার করা লাগবে। এটা কি করা লাগবে? ডাবল বার করা লাগবে। সো ডাবল বার আমি কিভাবে করব? শর্ট করে দিলেই ডাবল বার হয়ে যাবে। শর্ট করে দিলেই আমি কি পাবো? এম বার আর বার এস বার ডাবল বার, শেষ।
উত্তর মিলে গেল, শেষ। খুবই সোজা। নর গেট, ন্যান্ড গেট, এটা দিয়ে ইমপ্লিমেন্টেশন আসবেই আসবে। সার্বজনীন গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলবেই বলবে। সেটা এমনভাবে বলতে পারে যে এক্স নর গেট, এক্স অর গেট বাস্তবায়ন করে দেখাও, অথবা কোনো একটা আউটপুটকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। এটা আসবেই আসবে পরীক্ষাতে, ঠিক আছে? ওকে, আসো। তাহলে তো আমরা মোটামুটি এটা শেষ করলাম। ওকে, সো তোমাদের হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে তোমাদের আজকেও আমি একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে আমরা একটু আগে এক্স নর গেট বাস্তবায়ন করলাম। এক্স নর গেট বাস্তবায়ন কি করলাম? নর গেট দিয়ে, তাই না? তোমরা কি করবা? এক্স নর গেট বাস্তবায়ন করবা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, এখন হচ্ছে আমরা এতক্ষণ যা করলাম তোমরা একটু বলো তো তোমাদের কালকের ক্লাসের, তার মানে অধ্যায় 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টারের কোথায় কোনো সমস্যা আছে কিনা। এই তিনটা চ্যাপ্টারে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া থার্ড চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসবে? মিনিমাম 2টা। ভাইয়া ক্লাসের শুরুতেই বলছি যে থার্ড চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা সিকিউ আসবে, 3টাও আসতে পারে, 3টাও আসতে পারে। যেহেতু তোমাদের চ্যাপ্টার 6টা, প্রশ্ন আসবে 8টা, মিনিমাম 2টা আসবেই আসবে, 3টাও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, তো সবাই বলছে থার্ড চ্যাপ্টার দিয়ে কয়টা সিকিউ আসবে, মোটামুটি আমি আই থিঙ্ক অ্যান্সার করে দিছি। তাহলে আমরা যদি একটা ছোট্ট রিক্যাপ দিই, সিকিউর জন্য আমাদের কি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মোটামুটি যা ইম্পর্টেন্ট ছিল তাই, ঠিক আছে? সো আমাদের কি কি ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে সত্যক সারণী ইম্পর্টেন্ট, আমাদের সত্যক সারণী ইম্পর্টেন্ট, তারপর আমাদের হচ্ছে তোমার গেট ইম্পর্টেন্ট, সরলীকরণ ইম্পর্টেন্ট, ওকে। তারপরে সার্বজনীন গেট খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা যদিও গেটের মধ্যে পড়ে যায়, বাট আমি এটা আলাদা করে দিলাম যাতে মাথায় থাকে। ওকে, রূপান্তর গুরুত্বপূর্ণ, সব ধরনের রূপান্তর। ওকে, টুস কমপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ, ওকে। সো তোমাদের ক্লাসের এখনো যে 15 মিনিট আছে, এই ক্লাসের এখনকার সময়টা যাবে হচ্ছে ক্লাস মানে পড়ারটা শেষ, কিন্তু আমি তোমাদের জন্য 15 মিনিট সময় রেখেছি যাতে গত 3 দিনের যে কোনো ধরনের প্রবলেম আমি তোমাদেরকে এই 15 মিনিটে সলভ করে ফেলবো। চ্যাপ্টার 5 ভালো পারি না। আচ্ছা, চ্যাপ্টার 5-এর জন্য তোমাদের যদি জেনারেল কিছু অ্যাডভাইস দেয়, অর্থাৎ 5-এর জন্য যদি জেনারেল কিছু অ্যাডভাইস দেয়, কালকে ক্লাসটা কোথায় পাবো? কালকে ক্লাসটা আমাদের গ্রুপে ফিচার্ডে পাবা, ঠিক আছে, এবং ইউটিউবে পাবা। ওকে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ তোমরা সবাই উত্তর দিতে পারছো সুন্দর করে, তাই শেষ হয়ে যাবে। ভাইয়া বলেছিলাম যে আমি তোমাদেরকে খুব বেশি পড়াবো না, কিন্তু আচ্ছা এনকোডার ডিকোডারের সমস্যা দেখতেছি, খুব বেশি পড়াবো না, কিন্তু ক্লাসে যা যা আসবে, পরীক্ষায় যা যা আসবে সেটুকুন পড়াই যাবো, ঠিক আছে? আমাদের বলে এক্সাম অনেক কঠিন হবে না, এক্সাম কঠিন হবে না। চ্যাপ্টার 6 অনেক ভালো পারি, তোমাদের তো সিলেবাসে মনে চ্যাপ্টার 6 নাই, ডেটাবেস নাই। কালার ট্যাগ কেমনে ইউজ করবো? কালার ট্যাগ হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, মানে তোমার সিএসএস এর স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কালার কোলন রেড যদি দাও বা কালার কোলন ব্লু যদি দাও, তাইলে হচ্ছে কালার ট্যাগ ইউজ করতে পারবা। দশমিক ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। আচ্ছা, স্লাইড তো পাই না, স্লাইড আমি কালকে গ্রুপের মধ্যে দিয়েছি, স্লাইড অ্যাপের মধ্যে দিয়েছি, সো এটা বলে লাভ নেই। পঞ্চম অধ্যায় লসাগু গসাগু কালকে করাই দিয়েছি, কালকে ক্লাসটা একটু দেখো। হ্যাঁ, তোমাদের 5টা চ্যাপ্টারই, চ্যাপ্টার 6 তোমাদের নাই। ওকে, আচ্ছা, একজন বলছো দশমিক ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের নিয়মটা। আচ্ছা, রূপান্তর আসলে যদি পুরো রূপান্তরটাই দেখি, ধরো আমার একটা দশমিক সংখ্যা আছে তোমার ধরো 18, ঠিক আছে? সো আমি এটাকে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? এখানে 9 আসবে, ভাগশেষ কত? 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল 4, ভাগশেষ 1। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল 2, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল 1, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল 0, ভাগশেষ 1, ঠিক আছে? এরপর আমরা নিচের থেকে উপরে যাব, তার মানে কত? উত্তর হবে কি 1 0 0 1 0, ঠিক আছে?
সো এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। লসাগু গসাগু কি আসবে, আসতে পারে, আসলে তো তোমরা পারো। অর্ঘ বলছে অনেক ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাদের কষ্টটা সার্থক। ওকে, সো তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের জন্য এই যে ক্লাসের স্লাইডটা আমি একটু পরে তোমাদেরকে আবার আপলোড করে দিব, এবং তোমাদের অধ্যায় 3, 4, 5 যে কোনো প্রশ্ন তোমরা হচ্ছে ক্লাসের স্লাইডের নিচে করবা। কালকে তোমাদের যে হোমওয়ার্কটা ছিল এবং আজকে তোমাদের যে হোমওয়ার্কটা, এই দুটা হোমওয়ার্ক কিন্তু আমি তোমাদের প্রত্যেকজন এটা চেক করে দিব, ঠিক আছে? সো কালকে যারা হোমওয়ার্ক সাবমিট করেছো, যারা মেনশন দিয়েছো, তোমাদের কিন্তু আমি হোমওয়ার্কটা এই যে এখন দেখা শুরু করবো, সো তোমাদের সবার হোমওয়ার্ক চেক হয়ে যাবে। ওকে, আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের পরীক্ষার খুব বেশি দিন সময় নেই, জুন চলে এসেছে, কিছুদিন পরে তোমরা কুরবানির ঈদের জন্য দেখবা ফ্যামিলিকে 1-2 দিন সময় নিয়ে যাবে, ঠিক আছে? এখন এই সময়টা তোমরা মনে করতে পারো যে ভাইয়া পরীক্ষার আগে ঈদের সময়টা কেমন, যেমন আমারও কিন্তু অ্যাডমিশন ফিসে বুয়েটের পরীক্ষার ঠিক আগের সময়টা ঈদ ছিল, মানে রোজার ঈদও ছিল, কুরবানির ঈদও ছিল। এখন আমি কিন্তু এমন না যে ফ্যামিলিকে কোনো সময়ই দিই নাই, কিন্তু তোমার নিজের বুঝতে হবে যে তোমার নিজের চাহিদাটা কতটুকুন পর্যন্ত। আমি বিশ্বাস করি তোমার যদি পড়াশোনা থাকে, তোমার যদি মন না বসে, তোমাকে মনটা বসাইতে হবে, কারণ এইচএসসি তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? তোমাদের জীবনে ঈদ অনেক আসতে পারে, বাট এইচএসসি কিন্তু তোমাদের জীবনে একবারই আসবে। সো আমি বিশ্বাস করি শুধু আইসিটি না, সবগুলো এফআরএল চলছে, তোমাদের হচ্ছে এসএমপি গেছে, এখন হচ্ছে তোমাদের এইচএসসি নাও অর নেভার আমরা তোমাদেরকে এক্সট্রা ক্লাস করাচ্ছি, সবগুলাই কিন্তু তোমাদের জন্য। সো আমরা যদি আমাদের ঈদ স্যাক্রিফাইস করে তোমাদেরকে পড়াতে পারি, আমার বিশ্বাস তোমরাও মনোযোগ দিয়ে পড়তে পারবা। আর লাস্টলি আরেকটা কথা আইসিটির জন্য, যে আইসিটি আসলে খুবই সোজা একটা জিনিস, পড়লেই পারা যায়, কিন্তু অনেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চাপে আইসিটিটা পড়ে না। সো তোমাদের কাছে শেষ একটাই অ্যাডভাইস, যে তোমরা হচ্ছে আইসিটিটাকে নিয়মিত চর্চায় রাখবা, বেশি বেশি প্রবলেম সলভ করবা, ঠিক আছে? সো এটা বলেই তোমাদের আজকে ক্লাস শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ সামনে আবার কোনো না কোনো আইসিটি ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত বেস্ট অফ লাক, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।